आज অনলাইন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের একাদশ শ্রেণীর পাঠ্য ডাকাতের মা গল্প নিয়ে। লেখক সতীনাথ ভাদুড়ীর লেখা ডাকাতের মা গল্প। এই গল্পের উপরে আগে দুটো ক্লাস করানো হয়ে গেছে। সেই দুটো ক্লাসে এই গল্প কাহিনী নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনা হবে ডাকাতের মা গল্পের লাইন ধরে ব্যাখ্যা। আর লাইন ধরে ব্যাখ্যা করার সময় যে যে লাইনগুলো থেকে প্রশ্ন হতে পারে সেই সমস্ত লাইনগুলোকে দাগ দিতে বলবো, সেখান থেকে প্রশ্নগুলোও বলবো, তোমরা খাতায় প্রশ্নগুলো লিখে রাখবে। যে শব্দগুলো থেকে এমসিকিউর প্রশ্ন হতে পারে, এমসিকিউর প্রশ্ন উত্তর হতে পারে, সেই শব্দগুলোকে আমি ব্র্যাকেটে রাখতে বলবো, তোমরা ব্র্যাকেটে রাখবে। আর যে লাইনগুলো দাগ দিতে বলবো সেই লাইনগুলো থেকে এসএকিউর প্রশ্ন হবে, আর সেই লাইনগুলো থেকে ব্রড কোশ্চেন মানে রচনাধর্মী প্রশ্ন হবে। তো ব্রড কোশ্চেন যেগুলো হবে ওই লাইনের পাশে স্টার মার্ক দিয়ে তোমরা 5 লিখে রাখবে। 5 নাম্বারে রচনাধর্মী প্রশ্ন, 9, 10-এর মতো 11-এও 5 নাম্বারের জন্য একটা নির্দিষ্ট শব্দ সীমা আছে, সেটা আছে কম বেশি 150টা মানে 150টা শব্দে। আগের মতোই 9, 10-এর মতো 11-এও 5 নাম্বারের জন্য ব্রড কোশ্চেনের জন্য কম বেশি 150টা শব্দে লিখতে হবে। ডাকাতের মা, লেখক সতীনাথ ভাদুড়ী। আগে সে ছিল ডাকাতের বউ। এই ডাকাতের মা গল্পে যেহেতু গল্পের শিরোনামে ডাকাতের ঊর্ধ্বে তার মাকে গুরুত্ব দেওয়া হয়েছে, মায়ের মাতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে, সন্তানের প্রতি মায়ের যে স্নেহ ভালোবাসাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই ডাকাতের মা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র বা মুখ্য চরিত্র। আর এই ডাকাতের মা গল্পে ডাকাতের মা অর্থাৎ ডাকাত সর্দার সৌখীর মা। গল্পে অন্যতম প্রধান চরিত্র হলো সৌখী, যে বর্তমানে ডাকাত দলের সর্দার, তার মা হলো ডাকাতের মা। আগে সে ছিল ডাকাতের বউ। এই সৌখীর মা এখন ডাকাতের মা নামে পরিচিত, কিন্তু যখন সৌখীর বাবা বেঁচে ছিল তখন সৌখীর মায়ের পরিচয় সৌখীর বাবার পরিচয়। তার মানে সৌখীর বাবা মানে ডাকাত সর্দার ছিল, তার স্ত্রী তার বউ, তাই ডাকাতের বউ এই পরিচয়ে পরিচিতি পেয়েছিল সৌখীর মা। আসলে এই কথাটার মধ্য দিয়ে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে সেই সময় নারীদের যে পরিচয়, নারীদের যে নিজস্ব পরিচিতি, সেই পরিচয় বা পরিচিতি সেই অর্থে গুরুত্ব পেত না, প্রকাশ পেত না, সমাজ সেটাকে স্বীকার করতো না। তাই জন্মের পর মেয়েদের পরিচয় বাবার পরিচয়, মায়ের পরিচয়ও নয়, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ। আর পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের যে নাম পরিচয়, সেই নাম পরিচয়ের আড়ালে মেয়েদের নাম পরিচয় হারিয়ে যেত। ছোট থেকে তাকে ডাকা হতো কোনো না কোনো ব্যক্তির মেয়ে হিসেবে। তার মানে বাবার পরিচয় পরিচিতি পেত মেয়েরা। তার বিয়ের পরে কার পরিচয় পরিচিতি পাবে বলো? স্বামীর পরিচয় পরিচিতি পাবে। আর তারপরে যখন ছেলে মেয়ে হলো, মেয়ের পরিচয় নয়, ছেলের পরিচয়ে কিন্তু পরিচিতি পেত। তার মানে একটা মানুষ তার নিজস্ব কোনো পরিচয় নেই। আরে প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্ব পরিচয় সে তৈরি করবে। সমাজের, রাষ্ট্রের সেই অধিকার দেওয়া উচিত, কিন্তু এটাকে কেউ গুরুত্বই দেয়নি। যাই হোক, আগে সে ছিল ডাকাতের বউ। যদিও ডাকাতের বউ এই পরিচয় পরিচিতি পেয়ে ডাকাতের বউ মানে সৌখীর মা নিজেকে ধন্য মনে করত, তার জীবনটা ধন্য, সার্থক। সৌখীর বাপ মরে যাওয়ার পর তারপর থেকে সৌখীর পরিচয়ে
তার মায়ের পরিচয়। সৌখীর বাপ মরে যাওয়ার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? ডাকাতের মায়ের ঘুম পাতলা হতে হয় কেন? এটা একটা প্রশ্ন হতে পারে, তাই এই লাইনটা দাগ দাও। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? লাইনটা দাগ দাও, এটা থেকে প্রশ্ন লেখো। প্রশ্ন হলো ডাকাতের মায়ের ঘুম পাতলা হতে হয় কেন? তাড়াতাড়ি হাত চালিয়ে লিখবে, ডাকাতের মায়ের ঘুম পাতলা হতে হয় কেন? মানে গভীর ঘুমে ঘুমিয়ে পড়লে হবে না, হালকা ঘুম, পাতলা ঘুম, অল্প তন্দ্রাচ্ছন্ন। কেন? কারণ তার উত্তরটা পরেই ব্যাখ্যা করা আছে। যে রাত বিরাতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? রাত বিরাতে, এই রাত বিরাতে এটা একটা অনুকার শব্দ। রাত পরেরটা বিকৃত হয়েছে, পরিবর্তিত হয়েছে অনুকার শব্দে। প্রথমটা অর্থপূর্ণ হয়, তারপরে শব্দটা পরিবর্তিত হয় বা বিকৃত হয়। রাত বিরাতে মানে এক অর্থে রাত দুপুরে। ডাকাতি করে কখন রাত দুপুরবেলা বাড়ি ফিরবে ছেলে তা তো ঠিক নেই। তো ছেলে রাত দুপুরে বাড়ি ফিরে জোরে জোরে ডাকবে, আশেপাশে পাড়া প্রতিবেশীরা জেগে যাবে, পুলিশ ওত পেতে থাকতে পারে, তাই চুপি সারে তাকে ঢুকতে হবে। তাই রাত বিরাতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? কখন ডাকাতি করে ফিরবে তার ঠিক ঠিকানা নেই। তাই ঘুম কিন্তু পাতলা হতে হয়। গভীর ঘুমে ঘুমিয়ে গেলে জোরে জোরে চিৎকার করতে হবে, জোরে জোরে ডাকতে হবে, তাহলে আশেপাশে কিন্তু সবাই সজাগ হয়ে যেতে পারে। টক টক করে 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। এটাকে ব্র্যাকেটে রাখো, ব্র্যাকেটে রাখো। টক টক করে 2 টোকার শব্দ, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো, কারণ এটার ওপরে এমসিকিউর প্রশ্ন হতে পারে। তাহলে টক টক করে 2 টোকার শব্দ এর আগে যখন আলোচনা করেছিলাম বুঝিয়েছিলাম। এই যে 2 টোকার শব্দ কবার দিলাম? একবারই দিলাম। 2 টোকার শব্দ আবার একবার দিলাম, 2 টোকার শব্দ আবার একবার দিলাম। তাহলে 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার হওয়ার কথা বলা হয়েছে। তাহলে 2 টোকার শব্দ থেমে থেমে যদি 3 বার হয় তাহলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। এই লাইনের শেষের দিকে অংশটা তোমরা দাগ দাও, দলের লোক টাকা দিতে এসেছে এইটুকু অংশ দাগ দাও। এটার প্রশ্ন লেখো, দলের লোকের টাকা দিতে আসার সাড়া বা ইঙ্গিতটি কি? তারা কীরকম সাড়া দেয়, কীরকম ইঙ্গিত করে, কীরকম ইশারা করে? তাহলে দলের লোকের টাকা দিতে আসার যে ইঙ্গিত বা সাড়া কি, কি ধরনের ইশারা লেখা হয়েছে? ওকে, 3 বারের পর আরও একবার হলে বুঝতে হবে। এই লাইনটাও দাগ দাও, 3 বারের পরও আরও একবার হলে বুঝতে হবে পর্যন্ত। এটার প্রশ্ন লেখো, 3 বারের পর আরও একবার হলে কি বুঝতে হবে? প্রশ্ন, কি বুঝতে হবে? 3 বারের পর, 3 বারের পর মানে 3 বার যে 2 টোকার শব্দ থেমে থেমে দেওয়া হয়েছিল, তাহলে সেই 3 বারের পর 2 টোকার শব্দ থেমে আরও যদি একবার হয়, তার মানে 2 টোকার শব্দ থেমে থেমে কবার হলো? 4 বার। তাহলে 4 বার হলে কি বুঝতে হবে? না সৌখী নিজে বাড়ি ফিরল। এই পরের অংশটাও দাগ দাও, সৌখী নিজে বাড়ি ফিরল। দাগ দিয়ে এর পাশে প্রশ্ন লিখে রাখো, খাতায় লেখো, সৌখী যে নিজে বাড়ি ফিরল তার ইঙ্গিত বা ইশারা বা সাড়া কী ধরনের? ইঙ্গিতটি কী ধরনের, ইশারাটা কী ধরনের? দরজায় টোকা দেওয়ার ইশারা কী ধরনের? সৌখীর নিজের বাড়ি ফেরার ইঙ্গিত বা ইশারা কী ধরনের? ছেলের আবার কড়া হুকুম, এ লাইনটাও দাগ দাও। ছেলের আবার কড়া হুকুম দাগ দাও। প্রশ্ন লেখো, ছেলে মাকে কি কড়া হুকুম দিয়েছিল? কড়া হুকুম কি? সংক্ষেপে লেখো কড়া হুকুমটি কি। তাহলে ছেলে মাকে কড়া হুকুম দিয়ে রেখেছিল, একেবারে হুকুম। মা ছেলেকে কত স্নেহ করে, হ্যাঁ ভালোবাসে, তাহলে ছেলে কি আর মাকে হুকুম দেবে? এটা কি সাজে? কখনোই নয়। কিন্তু ডাকাত সর্দার বলে কথা, বাপের মতো মেজাজ পেয়েছে,
ছেলে কড়া হুকুমটি কি? প্রশ্ন হচ্ছে কড়া হুকুমটি কি? তাহলে ছেলে মাকে কড়া হুকুম দিয়ে রেখেছে, সেটা কি না তখনই দরজা খুলবি না হুট করে। দরজা দিয়ে দুটোকার শব্দ থেমে থেমে 4 বার হওয়ার সাথে সাথে কিন্তু হুট করে দরজা খুলে দিবি না। তাহলে কতক্ষণ অপেক্ষা করবে বলে দিয়েছে, খবরদার খবরদার কিন্তু সাথে সাথে দরজা খুলবি না। না 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি। এই 10 বার নিঃশ্বাস ফেলতে, এই কথাটাকে ব্র্যাকেটে রাখো, এটা এমসিকিউর প্রশ্ন হতে পারে। 10 বার নিঃশ্বাস ফেলতে, তাহলে 10 বার নিঃশ্বাস ফেলতে মানে স্বাভাবিকভাবে 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করার হুকুম দিয়ে দিয়েছিল। তারপর দরজা খুলবি, তারপর দরজা খোলার নির্দেশ দিয়েছিল। হ্যাঁ বলো। স্যার বললাম যে 3 বারের পর আরো একবার, ওটা কি এমসিকিউ হবে? আচ্ছা স্যার। তাহলে তারপর দরজা খুলবি, এই লাইনটা দাগ দাও, তারপর দরজা খুলবি। এই লাইনটার প্রশ্ন লেখো, কার পর দরজা খোলার কথা বলা হয়েছে? কার পর বা কিসের পর? তো কার পর দরজা খোলার কথা বলা হয়েছে? তাহলে উত্তর হবে 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণের পর, 10 বার নিঃশ্বাস ফেলার পর। আরও কত রকমের টোকা মারার রকম ফের আছে। এই যে টোকা মারার আমরা 2 ধরনের রকম ফের দেখলাম, 2 ধরনের। একটা হচ্ছে দলের লোক এলে তারা কবার টোকা দেবে, আর একটা আছে যে সৌখী নিজে বাড়ি ফিরলে কি ধরনের টোকা দেবে। এছাড়াও আরও নানা ধরনের টোকা মারার রকম ফের আছে। রকম ফের থাকার যথেষ্ট কারণও আছে, দাগ দাও। আরও কত রকমের টোকা মারার রকম ফের আছে এটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, টোকা মারার রকম ফের আছে কেন? টোকা মারার রকম ফের আছে কেন? তাহলে টোকা মারার রকম ফের আছে তার কারণ হচ্ছে একই ধরনের টোকা, একই ধরনের টোকা মারার ধরনটা যদি হয় তাহলে একটা কারণে এক ধরনের পদ্ধতি সেটা চলতে পারে, কিন্তু একই পদ্ধতিতে যদি বিভিন্ন কারণটাকে, বিভিন্ন বিষয়টাকে নির্দেশ করতে চাওয়া হয় তাহলে কোনটা সেটা তো বুঝতেই পারবে না। এই জন্য এক একটা কারণে এক এক রকমের টোকা মারার রকম ফের। আবার পরে বলা হয়েছে যে ওই টোকা মারার যে ধরন বা রকম ফের সেটা কিন্তু একটানা দীর্ঘদিন ধরে চলে না, সেটাও কিন্তু বারবার বদলাতে হয়। তাই বলেছে কতবার হয়েছে, কতবার বদলেছে। কিছুদিন একই ধরনের টোকা মারা এক একটা কাজের জন্য, আবার দেখা গেল কিছুদিন পর বদলে দেওয়া হয়েছে। তো কেনই বা টোকা মারার রকম ফেরগুলো বদলানো হয়েছে তার কারণও পরে দেওয়া হয়েছে। এই লাইনটা দাগ দাও, কতবার হয়েছে কতবার বদলেছে দাগ দাও। কতবার হয়েছে কতবার বদলেছে দাগ দাও। প্রশ্ন লেখো, কি কেন, কি কেন কতবার হয়েছে কতবার বদলেছে? কি না টোকা মারার রকম ফের। এবার কেন বারবার বদলানো হয়েছে, অনেকবার বদলানো হয়েছে, তার কারণ যদি কোনো কারণে কেউ সেই টোকা মারার ধরনটা জেনে যায় এবং বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে সেটাকে কিন্তু অনুসরণ করতে পারে। তাই কিছুদিন পর পর হয়তো বদলে ফেলা হয়েছে। বলছে দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? হ্যাঁ বলো। কোশ্চেনটা একটু শুনতে পেলাম না। প্রশ্নটা হচ্ছে কি কেন কতবার হয়েছে কতবার বদলেছে। কি আর কেন, কি বদলানো হয়েছে আর কেনই বা বারবার বদলানো হয়েছে। না দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? হ্যাঁ, দুনিয়ায় কাকে বিশ্বাস করবে? সবাই কি আর বিশ্বস্ত হয়? সবাই বিশ্বস্ত হয় না। পুলিশকে ঠেকানো যায়, তাও পুলিশকে ঠেকানো যায়, কিন্তু পুলিশ তো বাইরের লোক, ওরা তো কত ইনফরমারের কাছ থেকে খবরাখবর পেয়েই যায়। পুলিশের কথা ছেড়ে দাও, ওদের কাজই হচ্ছে ধরার জন্য ওত পেতে থাকা। কিন্তু যারা নিজের লোক, দলের লোক, তাদের মানে ঘরের লোক, বাড়ির লোক, নিজের লোক যদি বিশ্বাসঘাতকতা করতে চায় তাহলে কিন্তু ঠেকানো মুশকিল হয়।
কি তাই না? ঘরের লোক, বাড়ির লোক, নিজের লোক যদি পেছন থেকে পিঠে ছুরি মারে তাহলে কিন্তু আটকানো মুশকিল। বাহুবলী, বাহুবলী, জানতাম এটাই বলবা। বাহুবলী, হ্যাঁ, কাটাপ্পাকে এত বিশ্বাস করেছিল বাহুবলী, পেছন দিক থেকেই তলোয়ার চালিয়ে দিয়েছে। যাই হোক, ঘরের লোককে বিশ্বাস করলে বিশ্বাসঘাতকতা যদি করে তাহলে কিন্তু রক্ষা পাওয়া যায় না। যাই হোক, দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারোর মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। যদি দলের কারোর মনের মধ্যে পাপ ঢোকে, পাপ কিসের পাপ বলা হয়েছে? কোন পাপ? লোভের পাপ। লোভ, এই লোভ বড় বড় খারাপ জিনিস। একবার যদি লোভের পাপটা মনের ভেতরে ঢোকে তাহলে সেই পাপ একবারে ছারখার করে দেয়। যাই হোক, তাহলে পাপ যখন ঢোকে তাকে ঠেকানো হয় মুশকিল। হ্যাঁ স্যার, দুনিয়ায় বিশ্বাস করবে কাকে, এটা থেকে কোনো কোশ্চেন বললে? দুনিয়ায় বিশ্বাস করবে কাকে, না এটা থেকে প্রশ্ন সেইভাবে হওয়ার কথা নয়। আচ্ছা স্যার, ঠিক আছে। দিনকালই পড়েছে অন্যরকম, দাগ দাও। এটা দিনকালই পড়েছে অন্যরকম, দাগ দাও। এর প্রশ্ন লেখো, দিনকাল কেমন বা কী রকম পড়েছে? দিনকাল কেমন পড়েছে বা কী রকম দিনকাল পড়েছে? দাদা বলো, কেমন দিনকাল পড়েছে? বুঝতেই পারছো দিনকাল কেমন পড়েছে? বলো কেমন, উত্তর কী হওয়া উচিত? বিশ্বাসঘাতকতা করার এই মানসিকতার কথা বলা হয়েছে। দিনকাল অন্যরকম পড়েছে, মানুষ মানুষের উপরে আর বিশ্বাস রাখছে না। সামান্য একটু অর্থের কারণে, হ্যাঁ, লোভের কারণে কি করছে না, অর্থের প্রতি মোহ, লোভের কারণে একে অপরের উপরে বিশ্বাস হারাচ্ছে। তো দিনকাল এরকম পড়ে গেছে, শুধু নিজের কথা ভাবছে, আত্মকেন্দ্রিক হয়ে গেছে, এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, বিশ্বস্ততার কোনো মর্যাদাই রাখছে না। সৌখীর বাপের মুখে শোনা যে, এই লাইনটা দাগ দাও। সৌখীর বাপের মুখে শোনা যে, লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, সৌখীর বাপের মুখে কি শোনা গিয়েছিল? সৌখীর বাপের মুখে কি শোনা গিয়েছিল? প্রশ্ন লেখা হয়েছে? হ্যাঁ স্যার। তো সৌখীর বাপের মুখে শোনা গিয়েছিল কি না, সেকালে, সেকালে মানে সৌখীর বাপ যখন ডাকাত সর্দার, সেকালে, একালে নয়, একালে তো সৌখীর ছেলে ডাকাত সর্দার। তো সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়ার পর, দলের ডাকাত দলের কেউ জখম হয়েছে, আর পালাতে পারেনি, পুলিশ তাকে ধরে ফেলেছে। তো জখম হয়ে ধরা পড়ার পর নিজের হাতেই নিজের জিভ কেটে ফেলেছিল। নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছে, দাগ দাও। এই যে নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল, এই লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, কে কেন নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল? কে কেন নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল? তো উত্তর হবে সেকালে, অর্থাৎ সৌখীর বাবা যখন ডাকাত সর্দার ছিল সেই সময় ডাকাত দলের একজন যে জখম হয়ে ধরা পড়েছিল সেই নিজের হাতে নিজের জিভ কেটে ফেলেছিল। কারণ হচ্ছে পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়। তার মানে এর মধ্য দিয়ে সে রীতিমতো একটা বিশ্বস্ততার উদাহরণ রেখেছিল। নিজের হাতে জিভ কেটে ফেলেছে, ভেবে দেখো কতটা বিশ্বস্ত দলের প্রতি। এখন ঘটনা হচ্ছে যে পুলিশের কাছে যাতে নাম ধাম না বলে ফেলে তার জন্য, তখনকার দিনে ডাকাত দলের লোকজন তারা তো আর পড়াশোনা জানতো না, তাই জোর করে লিখিয়ে নেওয়ার কোনো ব্যাপারই নেই। কিন্তু জোর করলে, টর্চার করলে, অত্যাচার করলে পুলিশের কাছে বাধ্য হয়ে মানুষ যন্ত্রণায় নাম টাম বলে দিতেই পারে। তাই না থাকলো বাঁশ, না বাজবে বাঁশুরি। তার মানে জিভ না থাকলে বলার কোনো উপায় নেই, তাই নিজের হাতে নিজে জিভ কেটে ফেলেছে। আর আজকাল দেখো
সৌখীর মা ভাবছে। এগুলো তো সব সৌখীর মায়ের ভাবনা, ভাবছে না? হ্যাঁ, রাতে শুয়ে শুয়ে ভাবছে, একা রাতে শুয়ে রয়েছে ঘরে, কিছুতেই ঘুম আসছে না, সময় কাটছে না, আর কত কত চিন্তা তার মনে আসছে, কত ভাবনা, অতীতের কত কথা মনে পড়ে যাচ্ছে, স্মৃতিচারণায় ডুবে যাচ্ছে। আর আজকাল দেখো, দাগ দাও, আর আজকাল দেখোতে। প্রশ্ন লেখো, আজকাল কি দেখা যায়? আজকাল কি দেখা যায়? না, আজকাল দেখা যাচ্ছে এই ডাকাতেরা বিশ্বাসঘাতকতা শুরু করেছে। সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। এর আগে অনেকবার আলোচনা হয়েছে, তোমরা সব ঠিকঠাক উত্তরও দিয়েছো। সৌখীর কত বছর জেল হয়েছে? 6 বছর। 6 বছর। এখন সে জেলে আছে কত বছর? 5 বছর। তাহলে এখনো বাকি রয়েছে কত বছর? 1 বছর। 1 বছর বাকি রয়েছে। তাহলে জেলে গিয়েছে আজ 5 বছর। 5 বছর হলো জেলে গিয়েছে। এই 5 বছরকে ব্র্যাকেটে রাখো, এমসিকিউর প্রশ্ন হতে পারে। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত। প্রথম 2 বছরকে ব্র্যাকেটে রাখো। প্রথম 2 বছরকে ব্র্যাকেটে রাখো। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, একবারে মাসে মাসে টাকা দিয়ে যেত, ফলে কোনো দারিদ্র নেই, অভাব নেই। 3 বছর থেকে আর দেয় না। শেষ 3 বছর থেকে আর দেয়া বন্ধ করে দিয়েছে। এই শেষ 3 বছরকে ব্র্যাকেটে রাখো। শেষ 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? দাগ দাও। এ কি কখনো হতে পারতো আগেকার কালে? এই লাইনটা দাগ দাও। এটার প্রশ্ন লেখো, আগেকার কালে কি হতে পারতো না? আগেকার কালে কি হতে পারতো না? তাহলে আগেকার কালে ডাকাত দল থেকে মাসে মাসে তার বাড়িতে টাকা পৌঁছে দেওয়া কাজটা বন্ধ করা হতো না, হতে পারতো না। যার বাড়িতে হ্যাঁ বলো, যার বাড়ি থেকে ডাকাত দলের কেউ জেলে গিয়েছে, তাহলে ডাকাত দলের কেউ জেলে গেলে তার বাড়িতে মাসে মাসে টাকা পৌঁছে না দিয়ে পারতো না, টাকা পৌঁছে দিয়ে যেত। আগেকার কালে এটা হতে পারতো না। ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্যের পাঠই কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? হ্যাঁ, ন্যায় অন্যায় বলে কোনো ব্যাপার নেই। ন্যায় অন্যায়, যে ডাকাত দলের সর্দার সে তোদের এতদিন সামলেছে, এতদিন তোদেরকে আগলে রেখেছে, একটা অলিখিত নিয়ম আছে, সেটা তো তোদের বুঝতে হবে কোনটা ন্যায় অন্যায়, হ্যাঁ, কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য। এই পাঠ কি দুনিয়া থেকে একেবারে উঠে গেল? পাঠ মানে শিক্ষা, ন্যায় অন্যায় বোধ, কর্তব্য অকর্তব্যের শিক্ষা পাঠ দুনিয়া থেকে উঠে গেল নাকি? হ্যাঁ, একেবারে স্বার্থপর, সুযোগ সন্ধানী, আত্মকেন্দ্রিক হয়ে উঠেছে, বিশ্বাসঘাতক সব। সৌখীর মা ভাবছে এগুলো। সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে। সৌখীর বাপ কিন্তু অনেকবার জেলে গিয়েছে, কিন্তু কতবার জেলে গিয়েছে গল্পে কোথাও বলা নেই। কি সৌখীর বাবা কতবার জেলে গিয়েছিল গল্পে বলা হয়েছে? কিন্তু সৌখী কতবার জেলে গিয়েছে সেটা বলা হয়েছে। বলো, সৌখী এই নিয়ে কতবার জেলে গিয়েছে? 3 বার। সৌখী আগে 2 বার গিয়েছে, এই 3 বার হবে। এর আগে 2 বার গিয়েছিল, এইবার 3 বার জেলে রয়েছে। তাহলে সৌখী এই নিয়ে 3 বার জেলে গিয়েছে। কিন্তু সৌখীর বাবা কতবার জেলে গিয়েছিল সেটা কিন্তু বলা নেই, কিন্তু অনেকবার জেলে গিয়েছে। সৌখীরও তো এর আগে 2 বার কয়েদ হয়েছিল, তার মানে বুঝতেই পারছো এই নিয়ে 3 বার কয়েদ হয়েছে। ব্র্যাকেটে রাখো, এর আগে 2 বার কয়েদ, এটাকে ব্র্যাকেটে রাখো। এর আগে 2 বার কয়েদ ব্র্যাকেটে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। দলের লোকে, এই লাইনটা দাগ দাও। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি, দাগ দাও। প্রশ্ন লেখো, দলের লোকে কেমন ব্যবহার করেনি? এর আগে দলের লোকে কেমন ব্যবহার করেনি, বা দলের লোক কেমন ব্যবহার করেনি? এর আগে দলের লোক কেমন ব্যবহার করেনি। প্রশ্নগুলো ছোট ছোট করে লিখবে, তাড়াতাড়ি করে লিখবে। দলের লোক কেমন ব্যবহার করেনি। আর দেখবে অনেকগুলো লাইনে একই উত্তর হবে এমন প্রশ্ন আছে।
এখানে কিন্তু অনেকগুলো লাইনে যে প্রশ্নগুলো করা হচ্ছে উত্তর দেখবে ঘুরে ফিরে একই রকম হচ্ছে, কি তাই না? হ্যাঁ স্যার ম্যাথ। হ্যাঁ, তো ফলে ওই সমস্ত লাইনগুলো থেকে বারবার আর উত্তর লেখার দরকার নেই। যদি একই হয় তাহলে ওটা আগেরটাকে ইন্ডিকেট করে দেবে, আর নতুন করে লিখতে হবে না, সময় নষ্ট হবে না। তো কখনো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি, এরকম বিশ্বাসঘাতকতা করার ব্যবহার করেনি। মাসে মাসে কিন্তু টাকা দিয়ে গেছে, মাস না যেতেই হাতে টাকা পৌঁছে গেছে। মাস শেষ হওয়ার আগে ব্যাপারটা এরকম, মাস না যেতেই, মাস শেষ হতে না হতেই টাকা পৌঁছে দিয়েছে। আবার শুধু তাই নয়, মাসে মাসে নয়, কখনো বা আগাম মানে অগ্রিম অ্যাডভান্স টাকা পৌঁছে দিয়ে গেছে, 3-4 মাসের একসঙ্গে টাকা পৌঁছে দিয়ে গেছে, এমনও হয়েছে। ব্র্যাকেটে রাখো 3-4 মাসের, 3-4 মাস কথাটাকে ব্র্যাকেটে রাখো। কিন্তু এবার দেখো তো কাণ্ড, এবার কাণ্ডটা দেখো, এবার কি কাণ্ড এবার সত্যি, এবার দেখো তো কাণ্ড। এই লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো, এবার কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি কি, কোন কাণ্ড? এবার দেখো তো কাণ্ড। তো কাণ্ড কি? এই যে আগে দলের লোক টাকা দিতে আসেনি, প্রথম 2 বছর দিয়ে গিয়েছিল ঠিকঠাক মাসে মাসে, শেষ 3 বছর থেকে আর দেয়ই না। একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কি না তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক? হ্যাঁ বলো, প্রশ্ন, কোশ্চেনটা একটু বলুন। প্রশ্নটা হচ্ছে কি কাণ্ড, কাণ্ডটি কি, কাণ্ডটি কি? তাহলে একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কি না তা একবার উঁকি মেরে দেখলো না দলের লোক? এতগুলো বছর, এতগুলো দিন, এতগুলো মাস, হ্যাঁ, একটা সংসার তোরা প্রথম 2 বছর টাকা দিয়ে গেছিলি, তারপর 3 বছর দিসনি, তাহলে 3 বছর একটা সংসার ভেসে গেল কি না টাকার অভাবে, পয়সার অভাবে? খেতে পাচ্ছে কি পাচ্ছে না ওই বাড়ির লোকজনগুলো? তা তোদের সর্দার জেলে গেছে, তা তোদের দেখার কর্তব্য দায়িত্ব নয়? হ্যাঁ, আগের বৌমার শরীরটা ছিল ভালো, সৌখীর মায়ের মনে অনেক ভাবনা আসছে, এটাও আসছে সৌখী দ্বিতীয়বার বিয়ে করেছে, কিন্তু আগের বৌমার শরীরটা ভালো ছিল, শরীর স্বাস্থ্য ভালো ছিল। সৌখীর এখনকার বউটা রোগা, এখনকার যে বউ সে রোগা। আগের বউয়ের পরিণতি কি হয়েছে, আগের বউ কোথায় গেল, আগের বউয়ের সঙ্গে সৌখী কি করেছে, এইগুলো কি কিছু বলা হয়েছে গল্পে কোথাও? বাস, বলা যখন হয়নি আমরা খুঁজে পাবো না। তোমরা নিজেদের মতো করে ভেবে নাও, আগের বউর পরিণতি কি হলো, আগের বউকে কি কারণে সৌখী ছেড়েই দিল, কেন সে দ্বিতীয়বার বিয়ে করলো বলাই আছে পরে, কিন্তু কি হলো শেষ পর্যন্ত আগের বউ সেটা বলা হয়নি। যাই হোক, এখনকার বউটা তো রোগা, একেবারে রোগা, তার উপরে ছেলে হওয়ার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর, রোগা চেহারার মেয়ে মহিলা, তারপরে ছেলে হওয়ার পরে শরীরটা একেবারে ভেঙে গিয়েছে, আরও রোগা হয়ে গিয়েছে। কিন্তু রোগা হলে কি হবে, যেহেতু ছেলে হয়েছে না, তাই সৌখীর তার দিকে একটা আলাদা দৃষ্টি, আলাদা নজর, আলাদা ভালোবাসা থাকবেই। এগুলো কিন্তু বুঝতে হবে তোমাদের। সৌখী যখন এবার ধরা পড়ে, এবার এর আগে 2 বার সেগুলোর কথা বলা হচ্ছে না, এবার যখন ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে, কি এটা তো স্বাভাবিক না অস্বাভাবিক? এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। হ্যাঁ, পরে অনেকে ভাবতে পারি কি ব্যাপার, নাতিটার বয়স 5 বছর মতো হলো আর সৌখীও জেলে 5 বছর আছে, ব্যাপারটা কি? যাই হোক, তো বেশি মাথা না খাটানো ভালো। গল্পকার বলেই দিয়েছেন গল্পে যে যখন সৌখী জেলে যাচ্ছে তখন কিন্তু তার স্ত্রীর গর্ভে কিন্তু সন্তান এসেছে, তো তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি, নাতিটার বয়স 4-5 বছর হলো, ব্র্যাকেটে রাখো নাতিটার বয়স 4-5 বছর, নাতিটার বয়স 4-5 বছর হলো বই কি কপাল নিয়ে এসেছিল, কপাল মানে ভাগ্য। দাগ দাও লাইনটা, কি কপাল নিয়ে এসেছিল দাগ দাও। প্রশ্ন লেখো, কে
কেমন কপাল নিয়ে এসেছিল, কেমন কপাল কেমন ভাগ্য নিয়ে এসেছিল। তো সৌখীর ছেলে কি কপাল নিয়ে এসেছিল, কি ভাগ্য নিয়ে এসেছিল? কি সৌভাগ্য? নিশ্চয়ই নয়, দুর্ভাগ্য, অভাগা কোথাকার। হ্যাঁ, ডাকাত সর্দারের ছেলে। আরে কি ভাগ্য হবে রে, কি কপাল হবে ডাকাত সর্দারের ছেলে, যার বাবা ডাকাত সর্দার, যার নামে চৌকিদার কাঁপতে থাকে। হ্যাঁ, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করার সাহস পায় না, সেই ডাকাত সর্দারের ছেলে বলে কথা। কত ডাকাতি করে, হ্যাঁ, ডাকাতি করে কত টাকা কত জিনিস সে উপার্জন করে। তাহলে তার ছেলের ভাত জুটবে না এটা হতে পারে? তার ছেলে ভালো থাকবে, একবারে রাজকীয় হালে থাকবে, কিন্তু ছেলেটার কি কপাল, যা হয় কপাল খারাপ যার। কি কপাল নিয়ে এসেছিল, যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে। চৌকিদার যে চৌকিদারি করে, যে রাতে পাহারা দেয়, সেই চৌকিদার পর্যন্ত যার বাপের নাম শুনলে থরথর করে কাঁপে, এতটা ভয় পায়। আর দারোগা সাহেব পর্যন্ত, দারোগা থানায় দারোগা কি করে, পুলিশ দারোগা, হ্যাঁ, চোর ডাকাতদেরকে কি করে, তুই তোকারি করে, কলার ধরে টেনে হিঁচড়ে লাথি মেরে অপমান করে জেলে ঢুকিয়ে দেয়। তো সেই দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতে সাহস করে না, মানে তুই বলে সম্বোধন করতে সাহস করে না, তুই বলে তুচ্ছ তাচ্ছিল্য করতে সাহস করে না, অপমান করতে সাহস করে না, তার মানে কি বলে সম্বোধন করে? ডাকাত সর্দার। হ্যাঁ, আপনি বলে সম্বোধন করবে, তুই তোকারি করতে সাহস করে না, সম্মান দেয়, সমীহ করে, বাবা ভয়ে। আর তারই কিনা সেই বাপের ছেলের কিনা দুবেলা অন্ন জোটে না, ভাত জোটে না। হায় রে কপাল, সত্যি কি মন্দ কপাল। হায় রে কপালে দাগ দাও, হায় রে কপালে দাগ দাও। প্রশ্ন লেখো, কার কেমন কপাল? আগের উত্তর এটার উত্তর একই, তো একবার লিখলেই হয়ে যাবে। হায় রে কপাল, প্রশ্ন কার কেমন কপাল? হে বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। এই বৌমার শরীরটা রোগা, এই বৌমার শরীর রোগা, তো রোগা শরীরে খাটতে পারে না, হ্যাঁ, মাথা ঘুরে পড়ে যায় মনে হয়। ওই শরীর ভেঙে গিয়েছে তারপর ছেলে হওয়ার পরে, এই রোগা শরীর নিয়ে খাটতে টাটতে পারে না, কাজকর্ম করতে পারে না। যদি কাজকর্ম করতে পারতো তাও হয়তো কাজ টাজ করে সংসারে অন্য সংস্থানের ব্যবস্থা হতো, কিন্তু খাটতেই পারে না। আর আমি বুড়ো মানুষ, কে আমিটাকে? সৌগীর মা, হ্যাঁ, সৌগীর মা বুড়ো হয়েছে, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে খই মুড়ি বেচে আসি, খই মুড়ি বেচে যেটুকু উপার্জন করে তাতেই সংসার চলে, কিন্তু সংসার ঠিকমতো চলেই না। তো বাড়ি বাড়ি গিয়ে খই মুড়ি বেচে আসি, এই অংশটাকে ব্র্যাকেটে রাখো, বাড়ি বাড়ি গিয়ে খই মুড়ি বেচে, ব্র্যাকেটে রাখো। এমসিকিউর প্রশ্ন, কিভাবে সংসার চালাচ্ছে না, বাড়ি বাড়ি গিয়ে খই মুড়ি বেচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। নিজের পেট চালানো মানে বুড়ির সৌখীর মায়ের একার পেট চালানো শক্ত, তো কি করে নাতিকে বৌমাকে রাখবে, কিভাবে তাদের সংসার চলবে? তিনজনের সংসার সম্ভব নয়, তাদের মুখে অন্ন তুলে দিতে পারছে না, একারই সংসার চলছে না, একারই পেট চলছে না। তাই সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হলো? সাধে মানে ইচ্ছে করে নয়, পাঠিয়ে দেওয়ার পেছনে যথেষ্ট কারণ ছিল, সাধ করে পাঠিয়ে দেয়নি। দাগ দাও লাইনটা, সাথে কি আর বৌমাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হলো, লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কি কারণে বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছিল? কি কারণে বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছিল? তাহলে বৌমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছিল অভাবের কারণে, দারিদ্র্যের কারণে। কারণ খই মুড়ি বেচে যেটুকু উপার্জন করে তাতে সৌখীর মায়ের একারই পেট চলে না, তো বাধ্য হয়ে বৌমা এবং নাতিকে পাঠিয়ে দিতে হয়েছিল। তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, গয়লা বাড়ির মেয়ে, গোয়ালা গয়লা বাড়ির মেয়ে, সৌখীর বউ, সৌখীর স্ত্রী গয়লা বাড়ির মেয়ে, ব্র্যাকেটে রাখো গয়লা বাড়ির মেয়েকে। তাহলে তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, ঝি চাকরের কাজ আমরা করতে পারি না। দাগ দাও লাইনটা, কারোর বাড়িতে গিয়ে যে ঝি চাকরের কাজ করবে, পরিচারিকার কাজ করবে,
সেই কাজও করতে পারে না। কেন ঝি চাকরের কাজ করতে পারে না বলো, কী হবে উত্তর? কারণ ডাকাতের মাকে কেউ বিশ্বাস করতে পারে না। না, ওটা তো একটা কারণ, সেটা পরেই আছে। ওটা একটা কারণ, সেটা পরেই আছে, কিন্তু তার আগে আগে যেটা আছে ওইটাই একটা কারণ। আত্মসম্মান। হ্যাঁ, আত্মসম্মান। এই আত্মসম্মান বোধ তাদের মধ্যে আছে প্রবল, কারণ তারা হচ্ছে গয়লা বাড়ির মেয়ে। এখানে ভালো করে দেখো, গয়লা বাড়ির মেয়ে। তারপরে কি বলছে? ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, আমরা করতে পারি না বলেছে গয়লা বাড়ির মেয়ে, মানে সৌখীর বউ গয়লা বাড়ির মেয়ে, এটা ঠিক আছে। কিন্তু আমরা, এই আমরা কথাটা বলার ভেতর দিয়ে সৌখীর মাও যে গয়লা বাড়ির, গওলা বাড়ির, এটাও কিন্তু বুঝিয়ে যাচ্ছে। তখনকার দিনে যে জাতির, তারা সেই জাতির পরিবারেই তো বিয়ে দিত, সেই জাতি সেই সম্প্রদায়ের পরিবারে বিয়ে দিত। গয়লা বাড়ির মেয়ে গয়লা বাড়ির তে বিয়ে দেওয়া হচ্ছে, শ্বশুর বাড়িও গয়লা বাড়ি। তো তার মানে এখান থেকে আমরা কিছুটা বুঝতে পারছি সৌখীর মাও গয়লা বাড়ির ছিল। আর গয়লা বাড়ি, তার মানে তাদের একটা মর্যাদা ছিল, তাদের একটা সম্মান ছিল যে গয়লা বাড়ির মেয়েরা, বউরা কখনো কারোর বাড়িতে গিয়ে ঝি চাকরের কাজটা করবে না, আত্মসম্মানে লাগবে। তাহলে এটা একটা কারণ। বলছে ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না। তারপরে আবার একটা কারণ, যে ঝি চাকরের কাজ আর যদি আমরা করতে যেতামও, করলেই বা রাখতো কে? ঝি চাকরের কাজ করতে গেলে রাখতোই বা কেন? রাখবো কেন? রাখার তো কোনো উপায় নেই। কেন না, সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? সৌখীর মা, সৌখীর বউ, এরা তো ডাকাত সর্দারের মা বউ, তো একে বিশ্বাস করবে কি করে? ডাকাত সর্দারের মা বউ যদি অন্যের বাড়িতে গিয়ে বলে আমাকে কাজ দিন, তো আমরা কাজ করব আপনার বাড়িতে, হ্যাঁ, ডাকাত সর্দারের মা এসছে, বউ এসছে কাজ করবে বলে, আরে বাপ রে, আগে বিদায় হও বাবা, তোমাদেরকে রাখবো কোন ভরসায়? এই লাইনটা দাগ দাও, দাগ দাও। সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, সৌখীর মা বউকে কেন কেউ বিশ্বাস করে না? সৌখীর মা বউকে কেন কেউ বিশ্বাস করে না? তাহলে ডাকাত সর্দারের মা, ডাকাত সর্দারের বউ, তাই বিশ্বাস করে না। নইলে আমার কি ইচ্ছা করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? সৌখীর মায়ের কি ইচ্ছা করে না? হ্যাঁ, কোন মায়ের ইচ্ছা করে না, কোন মহিলার ইচ্ছা করে না যে বৌমাকে নিয়ে, হ্যাঁ, নাতিপুতিকে নিয়ে ভরা সংসার করতে? কার ইচ্ছে করে না? সবার ইচ্ছে করে। দাগ দাও, নইলে আমার কি ইচ্ছা করে না যে, এই লাইনটা দাগ দাও। নইলে আমার কি ইচ্ছে করে না যে, লাইনে কোনো লাইনে যদি প্রশ্ন হয় না বাচকে, উত্তর তাহলে হ্যাঁ বাচকে আসে, তাই নইলে আমার কি ইচ্ছা করে না যে, তার মানে আমার ইচ্ছা করে। তো প্রশ্ন লিখবে, কার কি ইচ্ছে করে? কার কি ইচ্ছে করে? লিখেছো? তাহলে নইলে কি আমার ইচ্ছে করে না যে? সৌখীর মায়ের কি ইচ্ছে করে না যে বউ নাতিকে নিয়ে তার ঘর করতে ইচ্ছে করে না? অবশ্যই ইচ্ছে করে। বেআইয়ের দুটো মোষ আছে, এটাকে ব্র্যাকেটে রাখো। বেআইয়ের দুটো মোষ আছে ব্র্যাকেটে। তাহলে বেআইয়ের দুটো মোষ আছে, তবু বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে। বৌমার যা চেহারা, তার শরীরেও দুধের দরকার আছে, আর নাতিটার বয়স তো অল্প, ছোট বাচ্চার পুষ্টি তো যথেষ্ট দরকার। তো বউ নাতিটার পেটে একটু একটু দুধ পড়ছে, তার মানে ভাত টাতও খেতে পাচ্ছে, তার অতিরিক্ত দুধও পাচ্ছে। আর এখানে থাকলে তো ভাতও পেত না। ওদের শরীরে দুধের দরকার, ওদের শরীরে দরকার আছে তো দুধের। আর বছর খানিক বাদেই তো সৌখী ছাড়া পাবে, তাহলে বলেই দিয়েছে বছর খানিক বাদে সৌখী ছাড়া পাবে। 5 বছর হলো জেলে রয়েছে, তাহলে মোট 6 বছর জেল হয়েছে, সাজা হয়েছে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়িয়ে দেবে, একবারে রূপোর গয়না দিয়ে মুড়িয়ে দেবে বউকে, রূপোর গয়নায় একবারে সাজিয়ে দেবে, ভরিয়ে দেবে। রূপোর গয়নায়, সোনার গয়নায় নয় কেন? কারণ তাদের মতো পরিবারে
সোনাটা এটা তো অত্যন্ত দামি, সোনা পাওয়াটাও কঠিন। তাই তাদের মতো পরিবারে তাদের যে শ্রেণী, সেই শ্রেণীতে রূপোর গয়নার চলটা ছিল। আর যদি ডাকাতি করে রূপোর সোনার গয়না টয়না লুটপাট করে নিয়ে আসতো, তাতে রূপোর গয়নায় হয়তো বউকে পরিয়ে টরিয়ে সোনার গয়না টয়নাগুলো বেচে দিয়ে ওই দলের লোকেরা ভাগ বাটোয়ারা করে নিত। তাহলে রূপোর গয়না পরাটা সেটাও কিন্তু তাদের পরিবারের এটা একটা বৈশিষ্ট্য, মানে একটা কি বলা যায়, একটা বড় একটু বড় একটু অভিজাত ঠিক নয়, মানে একটু বড় লোকই চালের পরিচয় পাওয়া যায়। মানে কেউ যদি এই ধরনের পরিবারের মহিলারা যদি রূপোর গয়না টয়না পরে, তাহলে তাদেরকে বা সেই পরিবারকে বলা যায় এরা কিন্তু বেশ সচ্ছল পরিবারের উদাহরণ। যাই হোক, রূপোর গয়না টয়না পরে যখন বাড়ির বউ কাজ টাজ করবে বা বেরোবে, তখন লোকজন দেখলে মনে করবে কি না, যাই হোক একে কিন্তু ভালো রেখেছে, খুশি সুখে রেখেছে, আনন্দে রেখেছে। তাহলে বউকে যখন রূপোর গয়না দিয়ে মুড়িয়ে দেবে, তখন কিন্তু সবাই সৌখীর প্রশংসা করবে। তাহলে ছেলেকে ফিরতে দাও, বৌমাকে একেবারে রূপোর গয়না দিয়ে মুড়িয়ে দেবে, দেখিয়ে দেব পাড়ার লোকেদের যে শুধু বৌমাকে দিয়ে নয়, সৌখীকে ফিরতে দাও। তখন সৌখীর ছেলের ভাগ্য খুলে যাবে, তখন সৌখীর ছেলেকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, তখন সৌখীর ছেলের ভাত জুটবে না এমন হতেই পারে না, ভালো থাকবে, ভালো খাবে, সৌখীর ছেলেকে কেউ অপমান করবে না। এখন হয়তো অপমান করছে কেন, তার বাবা জেলে রয়েছে, তাই সে অভিভাবকহীন। কিন্তু সৌখীকে ফিরতে দাও, তখন পাড়ার লোকেদের দেখিয়ে দেবো, মানে সৌখীর মা তখন পাড়ার লোককে রীতিমতো জবাব দেবে, দেখিয়ে দেখে বলবে যে সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়, হ্যাঁ পথের ভিখিরি নয়, তাকে যা খুশি তাই বলা যায় না যে কোনো সময়। আরে আসতে দাও না আমার ছেলেকে, আমার সৌখীকে। হ্যাঁ, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে আগে, দাগ দাও, দলের ওই বদ লোকগুলোকে ঠান্ডা করতে হবে। এটার প্রশ্ন লেখো, দলের লোকগুলোকে বদ বলা হয়েছে কেন, বদমাস, দলের লোকগুলোকে বদ বলা হয়েছে কেন বা বদমাস বলা হয়েছে কেন? এর আগে উত্তর হয়ে গেছে, দলের লোকগুলো কি বদমাইশি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, শেষ 3 বছর টাকাই দিতে আসেনি। তাহলে ওই সব দলের লোকগুলোকে তো আগে ঠান্ডা করতে হবে, ঠান্ডা মানে জব্দ করতে হবে। আমি বলি মানে সৌখীর মা মনে মনে ভাবছে, আমি বলি এসব একল শেড়ে লোকেদের দলে না নিলেই হয়। একল শেড়ে, এই শব্দটাকে ব্র্যাকেটে রাখো, একল শেড়ে। একল শেড়ে মানে কি, মানেটা কি কে পারবে? হ্যাঁ, স্বার্থপর। তাহলে এইসব আত্মকেন্দ্রিক, স্বার্থপর, ব্যক্তিকেন্দ্রিক একল শেড়ে লোকেদের দলে না নিলেই হয়। আর স্বার্থপর লোকগুলোকে দলে রাখলে তো বিপদ, দলে রাখলে তো দলেরই সর্বনাশ করবে। একজন নিজে স্বার্থপর, নিজে যেমন দলটাকে ভাঙানোর চেষ্টা করবে, তেমনি এর দেখা দেখি হয়তো অন্যরাও কিন্তু বিশ্বাসঘাতকতা করতে শুরু করবে। এইসব একল শেড়ে লোকগুলো কারা, স্বার্থপর লোকগুলো কারা, তাদেরকে খুঁজে বের করে আমার ছেলে শাস্তি দেবে। একবার আসতে দাও ছেলেটাকে। ওরা কি ডাকাত নামের যোগ্যী? ওরা ডাকাত নামের যোগ্যী নয়, মানে ডাকাত নামের যোগ্য নয়, ডাকাত হওয়ার যোগ্য নয়, ডাকাত নামটাই ওদের ক্ষেত্রে যায় না, ডাকাত নামের যোগ্য নয়। চোর, ছিচকে চোরেরা যেমনভাবে ছিচকে চুরি করে, মানে লজ্জার কাজ করে। ছিচকে চুরি করার কাজ মানে এই ডাকাত দলের কাছে, ডাকাত দলের লোকেদের কাছে, ডাকাতদের কাছে মনে হয় এটা লজ্জার কাজ, অপমানের কাজ, কলঙ্কের কাজ, এগুলো ভীরুতার কাজ, ওগুলো ডাকাত নামের যোগ্য নয়। ওগুলো সব চোর, ছিচকে চোরের কাজ কি, ওই নিয়ত খারাপ এদের। ছিচকে চোরের কাজ কি করে, চুপি সারে লোকের বাড়িতে ঢুকে চুরি চামারি করে নিয়ে আসে। হ্যাঁ, এইসব ছিচকে চোর, এরা ডাকাত নামের যোগ্যই নয়। ওই যেটা টাকা দিতে আসতো, সেটা চেহারা দেখেছো? সৌখীর বাড়িতে টাকা দিতে আসতো, প্রথম 2 বছর টাকা দিতে এসেছিল, তো তখন যে লোকটা প্রায় টাকা দিতে আসতো, ওটার চেহারা দেখেছো কেমন চেহারা? দাগ দাও, ওই যেটা টাকা দিতে আসতো এই লাইনটা দাগ দাও।
পুরোটাই দাগ দাও। ওই যেটা টাকা দিতে আসতো সেটার চেহারা দেখেছো? প্রশ্ন লেখো, যে টাকা দিতে আসতো তার চেহারা কেমন ছিল? যে টাকা দিতে আসতো তার চেহারা কেমন ছিল? তার চেহারা ছিল এবারে তাল পাতার সেপাই। তাল গাছের পাতা যেরকম পাতলা, যেমনভাবে হাওয়াতে নড়তে থাকে, তেমনি তাল পাতার সেপাই। হ্যাঁ, এরকম পাতলা রোগা পাতলা লোক, হাতে একটা বল্লম ধরিয়ে দাও, বর্ষা ধরিয়ে দাও। সেপাইরা যেরকমভাবে হাতে বল্লম বর্ষা ধরে দাঁড়িয়ে থাকে, কিন্তু তার রোগা চেহারাতে যেমন কীরকমভাবে একটা তাল পাতার সেপাই। থুতনির নিচে দুগাছা দাড়ি ঝুলছে, থুতনির নিচে। এই যে দেখতে পাচ্ছ আমাকে, আমার থুতনির নিচে এরকম দুগাছা দাড়ি ঝুলছে। দুগাছা মানে দুখানা চুল, মানে চাইনিজ দাড়ি অনেক বেটার, ভালো আছে। চাইনিজদের, চীনাদের যে দাড়ি ঝুলে না, সেটাও দেখতে ভালো লাগে। ছাগলের মতো স্যার, ছাগলের মতো। ছাগলেরও অনেক বেশি চুল আছে দাড়িতে। আর দুগাছা মানে দুটো গুচ্ছ না, দুগাছা মানে দুখানা চুল ঝুলছে। মানে মিয়া টাইপের? হ্যাঁ, মানে মিয়া টাইপ। মিয়াতে তো অনেক, হ্যাঁ সরু করে একটা দাড়ি ঝুলে না। হ্যাঁ, যেখানে দুগাছা মানে আক্ষরিক অর্থে দুগাছা চুল, কিন্তু আসলে একদম সরু হয়ে একটু দাড়ি ঝুলে আছে। আরে ডাকাত হবে, গোটা মুখ জুড়ে দাড়ি হবে, গোটা মুখ গাল জুড়ে এবারে কালো চাপ দাড়ি হবে, পুরা দেখেই মনে হয় আর ডাকাত দেখেই মনে হবে। এগুলো ডাকাতি না করলেও দেখে মনে হবে ডাকাত। একজন আছে কিন্তু দেখবি, এই গোলগাল মুখ, এই চেহারা, আর গোটা পুরো গাল ভর্তি দাড়ি, দেখেই মনে হবে ওরে বাবা রে, এটা গুন্ডা। তো দেখেই ভয় পেয়ে যাবে, দেখেই লোকে হার্ট ফেল করে যাবে রাতে। আর যেটা টাকা দিতে আসতো তার থুতনির নিচে দুগাছা দাড়ি ঝুলছে। তো এই অবস্থায় যার চেহারা এরকম তালপাতা সেপাই, যার থুতনির নিচে দুগাছা দাড়ি ঝুলছে, তাকে যদি কালি ঝুলি মাখিয়ে দেওয়া হয়, রাতে ডাকাতরা কী করে, এরকম কালো কালি রং টং মেখে টেকে কী করে, হাতে মশাল নিয়ে হে রে করে তেড়ে যায়। তাহলে সেই চেহারায় যদি কালি ঝুলি মাখিয়ে দেওয়া হয় আর তারপরে হাতে একটা মশাল দিয়ে দেওয়া হয় তালপাতার সেপাই, তো ওই চেহারায় কালি ঝুলি মাখো আর হাতে মশালই নাও। ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কস্মিনকালেও? হ্যাঁ, ওইভাবে হাতে মশাল নিয়ে কালি ঝুলি মেখে গিয়ে দাঁড়িয়ে গেল, আমি ডাকাতি করতে এসেছি, ভয় পাবে না, উল্টে ভয় দেখিয়ে দেবে, এই বেটা ভাগ এখান থেকে, কালি ঝুলি মাখো আর মশালি হাতে নাও। ভয় পাবে না কস্মিনকালেও, কোনো কালে কেউ কোনোদিন ভয় পাবে না ওকে দেখে। যাই হোক, সবই তো ভাবছে। শুয়ে আছে সৌখীর মা, শুয়ে থাকতে থাকতে ভেবেই চলেছে ঘুম আসছে না, ঘুম আর আসতে চায় না। দাগ দাও লাইনটা, দাগ দাও, ঘুম আর আসতে চায় না। প্রশ্ন লেখো, কেন ঘুম আসতে চায় না? কার কেন ঘুম আসতে চায় না? কার কেন ঘুম আসতে চায় না? তো উত্তর হবে সৌখীর মায়ের ঘুম আসতে চায় না। তার কারণ সৌখীর মা শুয়ে শুয়ে কত রকমের ভাবনা ভাবছে, তার ভাবনায় কত কথা আসছে, তাই ঘুম আসতে চাইছে না। রোজ রাতেই এই অবস্থা, এটাও দাগ দাও, রোজ রাতেই এই অবস্থা। প্রশ্ন লেখো, রোজ রাতে কার কি অবস্থা? দুটো উত্তর একই, আগের লাইন এই লাইনের প্রশ্নের উত্তর একই। কার রোজ রাতে কি অবস্থা? তাহলে সৌখীর মায়ের রোজ রাতে এই অবস্থা, ঘুম আসতেই চায় না। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না। শীতের দিনে মাথা পর্যন্ত কম্বল মুড়ি দিয়ে না শুলে ঘুম আসতে চায় না। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে বাড়ি ফিরে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে। দাগ দাও, কি মারি মেরেছিল মাকে, এই অংশটুকু দাগ দাও, পুরো লাইনটার শেষের দিকের অংশ। কি মারি মেরেছিল মাকে? প্রশ্ন লেখো, কে মাকে কেন মেরেছিল? কে মাকে কেন মেরেছিল? তাহলে সৌখী বাড়ি ফিরল রাত দুপুরে, বাড়ি ফিরে দু টোকার শব্দ থেমে থেমে কবার দেবে? 4 বার। কিন্তু
টোকা তো খুব জোরে জোরে দেবে তা নয়, জোরে জোরে ধাক্কা দেবে দরজায় তা নয়, আস্তে আস্তে দেবে। কিন্তু ওদিকে সৌখীর মা ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। শীতের রাত ছিল, একবারে গভীর ঘুমে ঘুমিয়ে গেছে, বাস সাড়া পায়নি। তারপরে যখন সৌখীর মা উঠল, তখনই মাকে যে কী মার মেরেছিল, উফ, সে মার সারা জীবন মনে থাকবে। আর মারতে মারতে বলে দিয়েছিল, ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে শুতে দেখি, ফের যদি কোনোদিন নাক মুখ ঢেকে এরকম যদি নাক মুখ ঢেকে শুস, তাহলে খুন করে ফেলে দেবো, একেবারে খুন করে দেবো। ওরে বাবা রে, দাগ দাও তাহলে, খুন করে ফেলে দেবো, এই লাইনটাতে দাগ দাও। তাহলে খুন করে ফেলে দেবো লাইনটাতে দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন খুন করে ফেলে দেবে বলেছিল? কে কাকে কেন? তিনটে প্রশ্ন লেখো, কে কাকে কেন খুন করে ফেলে দেবে বলেছিল। তাহলে দ্বিতীয়বার যদি আর এরকম নাক মুখ ঢেকে শোয় আর সাড়া যদি না পায়, তাহলে সৌখী মাকে খুন করে ফেলে দেবে, একবারে রীতিমতো হুকুম দিয়ে দিয়েছিল। বাপের বেটা, বাপের বেটা, আরে বাপের মেজাজ এরকম কড়া ছিল, হ্যাঁ, বাপের মেজাজ পেয়েছে ছেলে, বাপের বেটা বলে কথা, তাই মেজাজ যেমন কড়া, এমন কড়া মেজাজ পেয়েছে, তো বাপের এরকম কড়া মেজাজ ছিল। দাগ দাও তো, তাই মেজাজ অমন কড়া, এই অংশটুকু দাগ দাও, তাই মেজাজ অমন কড়া। প্রশ্ন লেখো, কার মেজাজ কেন কড়া? কার মেজাজ কেন কড়া? তাহলে সৌখীর মেজাজ কড়া ছিল, তার বাবাও কড়া মেজাজের, সেই কড়া মেজাজটা সৌখী পেয়েছে। আর উদাহরণ, কড়া মেজাজের পরিচয় দাও, উদাহরণ দাও, এই প্রশ্নটাও লেখো, কড়া মেজাজের পরিচয় দাও। তাহলে কড়া মেজাজ আলাদা আলাদা করে লেখো, কিন্তু একটা লাইনেরই দুটো প্রশ্ন, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। কড়া মেজাজের পরিচয় দাও, তখন লিখবে, ওই রাত দুপুরে বাড়ি ফিরে দরজায় দুটোকার শব্দ থেমে থেমে 4 বার দেওয়ার পরে যখন সারা শব্দ পায়নি, পরে যখন উঠেছিল তখন কিন্তু মাকে খুব মেরেছিল আর রীতিমতো ধমক দিয়ে শাসিয়ে দিয়েছিল। যাই হোক, কড়া মেজাজের পরিচয়। দ্বিতীয় কোশ্চেনটা বললাম, কড়া মেজাজের পরিচয় দাও। আপাদ মস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলেও একটা বকুনি দেওয়ার লোক পর্যন্ত নেই বাড়িতে। এখন 5 বছর হয়ে গেল, সৌখীর মা যদি কম্বল মুড়ি দিয়ে শোয় এবং নাক ডাকিয়ে ঘুমায়, তাহলে কেউ এরকম শাসন করার, বকুনি দেওয়ার, ধমক দেওয়ার কেউই নেই। এই গেল মানে বিগত 5 বছরের মধ্যে, গেল 5 বছরের মধ্যে এরকম ঘটনা ঘটেনি, আগামী আরও 1 বছর এরকম ঘটনা ঘটবে না। কিন্তু এ কি কম দুঃখের কথা? এটা খুবই দুঃখের কথা, অত্যন্ত দুঃখের সৌখীর মায়ের কাছে। দাগ দাও লাইনটা, এ কি কম দুঃখের কথা, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোনটি দুঃখের, কোনটি খুব দুঃখের কথা, কোনটি খুব দুঃখের কথা? তাহলে এটা কি কম দুঃখের কথা যে গেল 5 বছরের মধ্যে সৌখীর মা কম্বল মুড়ি দিয়ে শুলেও তাকে যে বকুনি দেওয়ার মতো কেউ নেই, শাসন করার কেউ নেই, এটা সৌখীর মায়ের কাছে অত্যন্ত দুঃখের। আসলে মা তো ভাবে, মা বাবা শেষ বয়সে ভাবে যে সন্তান তার যত্ন নিক, সন্তান তার দিকে দৃষ্টি দিক, সন্তান তার কেয়ার করুক। তার জন্য যদি সন্তান তাকে একটু শাসনও করে, এটা করো না, ওটা করো না, এটা খেও না, ওটা খেও না, হ্যাঁ, শরীরের কথা ভেবে এই রকমভাবে যত্ন নাও, এটা যদি করে মা বাবা কিন্তু খুশি হয়। কিন্তু একটানা অতিরিক্ত করলে আবার মা বাবা অনেক সময় অসন্তুষ্ট হয়। কিন্তু সেই সন্তান যদি অনেক দিন না থাকে, সেই সন্তানের অনুপস্থিতিতে মা বাবার আবার ওই সব কথাগুলোই মনে হয় যে ছেলেটা আমাকে, মেয়েটা আমাকে এইভাবে শাসন করতো, এইভাবে আমার কেয়ার করতো, এইভাবে আমাকে কথা বলতো, এইভাবে আমার দিকে দৃষ্টি দিত। তাহলে সৌখীর মা তখন খুব কষ্ট পেয়েছিল, যখন সৌখী তাকে মারছিল, শাসন করছিল রীতিমতো, তখন খুব কষ্ট পেয়েছিল।
কিন্তু এই বিগত 5 বছর সৌখীকে দেখতে না পেয়ে তার অদর্শনে সেই কষ্ট ভুলে গেছে। এখন সৌখীর মায়ের কাছে কোন কষ্টটা প্রধান হয়ে উঠেছে, বেশি হয়ে উঠেছে? কোন কষ্ট? সৌখীকে কাছে না পাওয়ার কষ্টটাই, সেটাই বেশি হয়ে উঠেছে। সৌখীর মায়ের কষ্টটা প্রায় ভুলতেই বসেছে। যাই হোক, এটা কম দুঃখের নয়। ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। ডাক দাও, ডাক দেবে, এই লাইনটার শেষের দিকের অংশ ডাক দাও। নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। এটার প্রশ্ন লেখো। কে, কেন 5 বছরের মধ্যে নাক মুখ ঢেকে শোয়নি? কে কেন 5 বছরের মধ্যে নাক মুখ ঢেকে শোয়নি? এখন তো সৌখী নেই, তাহলে সৌখীর মা তো নাক ডাকিয়ে ঘুমোতেই পারে, কম্বল মাথা পর্যন্ত মুড়ি দিয়ে শুতেই পারে। কিন্তু ছেলের কথা মনে করে, শুধু ছেলের জন্য ছেলের কথা মনে করে নাক মুখ ঢেকে শোয়নি। নাক মুখ ঢেকে না শুয়ে প্রতিদিনই ছেলের কথা মনে করে। আসলে নাক মুখ ঢেকে না শুলেই ছেলেকে কাছে অনুভব করতে পারে তার কথা ভেবে। তাই গেল 5 বছরের মধ্যে নাক মুখ ঢেকে শোয়নি। ঘুমের অসুবিধা হয়েছে, নাক মুখ ঢেকে না শুলে ঘুম আসছে না ঠিকঠাক, তাও কিন্তু শুধু ছেলের কথা মনে করেই এইভাবে নাক মুখ ঢেকে শোয়নি গেল 5 বছরের মধ্যে। ঘুমের অসুবিধা হলেও, তাহলে ঘুমের অসুবিধা তার হয়, শীতের সময় কম্বল মুড়ি দিয়ে না শুলে ঘুম আসে না, এটা তার ঘুমের অসুবিধার কারণ। কিন্তু তবুও ছেলের অস্তিত্ব অনুভব করছে না। ভাবছে 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 হঠাৎ খড়খড় করে একটু আওয়াজ হলো। বাইরের নোনা আতা গাছতলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো। ব্র্যাকেটে রাখো, নোনা আতার গাছ। নোনা আতার গাছতলা, ব্র্যাকেটে রাখো, নোনা আতার গাছ। নোনা আতা, যে আতার স্বাদ একটু নোনতা, তো সেই নোনা আতার গাছতলায়, নোনা ফলও বলে, নোনা আতা গাছতলায় শুকনো পাতা পড়ে রয়েছে। নোনা আতার পাতা পড়ে রয়েছে, আতা গাছের পাতা, সেই শুকনো পাতার উপরে যেন কেউ হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, চলে বেড়াচ্ছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে। সৌখীর মা ভাবছে, বলো সৌখীর মা কি ভাবছে? কি হেঁটে বেড়াচ্ছে, কি ঘুরে বেড়াচ্ছে? সৌখীর মা ভেবেছিল হ্যাঁ, গন্ধগোকুল বা শিয়াল টিয়াল হবে বোধহয়। ব্র্যাকেটে রাখো, গন্ধগোকুল বা শিয়াল। শিয়ালকে ব্র্যাকেটে আর গন্ধগোকুলকেও ব্র্যাকেটে। গন্ধগোকুল আগেই বলেছিলাম, গন্ধগোকুল হচ্ছে খটাস জাতীয় প্রাণী, ভাম বা বনবিড়াল জাতীয় প্রাণী, সেগুলো হচ্ছে গন্ধগোকুল। গন্ধগোকুল কিংবা শিয়াল টিয়াল হতে এসেছে। আরে শিয়াল, গন্ধগোকুল, এরা সৌখীর মা ভাবছে নোনা আতা পেকে পড়ে থাকে, ওই নোনা আতাগুলো খাওয়ার জন্য এরা আসে। তাই বলছে, ভাবতে ভাবতে বলছে, নিজেই বলছে, নিজের স্বগতোক্তি নিজের মনেই বলছে, কি খেতে যে এরা আসে বোঝা দায়। হ্যাঁ, কি আর স্বাদ পায় এই নোনা আতা খেয়ে, কী যে খেতে আসে নোনা আতাগুলোর, কী যে বোঝা মুশকিল। কিন্তু আসলে শিয়াল বা গন্ধগোকুল যে ঘুরছে না, আসলে যে আওয়াজটা অন্য। তোমাদের কি মনে হচ্ছে কিসের আওয়াজ? সৌখীর পায়ের আওয়াজ। সৌখী নিজে বাড়িতে ফিরছে, ওই পাতার উপরে হেঁটে হেঁটে আসছে, খড়খড় করে আওয়াজ হচ্ছে। এদিকে সৌখীর মা ভাবছে, অনুভব করছে, না বুড়ো হয়ে শীত বেড়েছে, বুড়ো হয়ে শীত বেড়েছে। বয়স হলে শীতটা যেন বেশি লাগে, কম বয়সে শীতটা কমই লাগে। কি, এটা তো তোমরা বুঝতেই পারো, শীত কম লাগে কম বয়সে, তাই না? বিশেষ করে যদি সাজগোজ করার ব্যাপার ট্যাপার থাকে, তাহলে তো শীতকে আমরা মনের জোরে কাবু করেই দিই, মেয়েরা বিশেষ করে। কি মনের কথা বললাম কি না? এত সুন্দর সাজগোজ করে তার উপরে যদি একটা ব্লেজার, জাম্পার, সোয়েটার, চাদর এগুলো চাপিয়ে নেওয়া হয়, তাহলে তো সাজগোজটাই মাটি। তাহলে শীত একটু সহ্য করাই যায়, এটা কম বয়স হলে সহ্য হয়।
কিন্তু বেশি বয়সে হয় না। আগে সৌখীর মায়ের সহ্য হতো, বয়স কম ছিল, রক্ত টক বগিয়ে ফুটতো। এখন বয়স বেশি হয়ে গেছে, শীত আর কিছুতেই কাবু করতে পারে না শীতকে। আগে আগে তো একখানা কম্বলে দিব্যি চলে যেত, কিন্তু এখন এই একখানা কম্বলে আর হচ্ছে না। সৌখীর মা ভাবছে এই কম্বলখানা হয়েছে অনেক কালের পুরনো, অনেক কালের আগের, অনেক কালের পুরনো এই কম্বলখানা। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল। এর আগের বার সৌখী যখন এসেছিল জেল থেকে, তখন গায়ে এই কম্বলটা নিয়েই ফিরেছিল। সেই কম্বলটাই মাকে দিয়েছিল, মা সে কম্বলটা ব্যবহার করছে। কিন্তু সৌখীর মা ভাবছে, আচ্ছা এই কম্বলখানার বয়স কত বছর হবে, কত বছর আগে সৌখী আমার জেল থেকে এসেছিল। ভাবছে 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 ভাবছে, মনে পড়ছে না, কিন্তু ভাবার চেষ্টা করছে যে সে কি আজকের কথা, সে কি আজকের কথা। আমার সৌখী জেল থেকে কবে এসেছিল শেষ, সেটা তো আজকের নয়, অনেক বছর আগের। তার মানে এই কম্বলটাও অনেক বছরের পুরনো। ভাবছে ভাবছে ভাবছে, দাগ দাও। সে কি আজকের কথা, এটা দাগ দাও। প্রশ্ন লেখো, কোন কথাটি আজকের নয়, কোন কথাটি আজকের নয়। দাগ দিয়েছো, প্রশ্ন লিখেছো। হ্যাঁ স্যার। আর এর আগের যে লাইনটা আছে, এর আগের লাইনটাকে ব্র্যাকেটে রাখো। সৌখী জেল থেকে এনেছিল, এই অংশটাকে ব্র্যাকেটে রাখো। সৌখী জেল থেকে এনেছিল, এটার প্রশ্ন হবে যে সৌখী জেল থেকে কি এনেছিল। উত্তর হবে কি? কম্বল নিয়ে এসেছিল। কম্বল। স্যার মায়ের জন্য একটা কম্বল নিয়ে মায়ের জন্য কম্বল নিয়ে এসেছিল কিনা আমিও জানি না, কিন্তু জেলে থাকলে শীতকালে যে কম্বল গায়ে দেওয়ার জন্য কম্বল দেওয়া হয় সেটুকু জানি। আর এটুকু বোঝাই যাচ্ছে যে যখন শীতের সময় জেল থেকে বাড়ি ফিরছে তখন কম্বলটা নিয়েই ফিরছে। কম্বল নিয়ে না ফিরলে ঠান্ডায় কি আর কাঁপতে কাঁপতে ফিরবে? তার মানে জেল থেকে জেল কর্তৃপক্ষ কম্বলটা দিয়েই দেয়। তার মানে সৌখী যে আগে জেল থেকে যখন ফিরেছিল তখন যে শীতকাল ছিল এটা স্বাভাবিক। যদি গরমকালে আসতো তাহলে কি সৌখীকে কি আর কম্বল দিত? কি মনে হয়, দিত? না স্যার। না। তার মানে সৌখী কিন্তু শীতকালেই বাড়ি ফিরেছিল এর আগে, আর এখন যখন বাড়ি ফিরছে এই যে একটু পরে, হ্যাঁ শীতকালেই বাড়ি ফিরছে। তাহলে কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে। দাগ দাও, দাগ দাও। কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসাব করতে গিয়ে বাধা পড়ে, এই লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, প্রশ্ন লেখো। কম্বলখানার বয়স হিসাব করতে গিয়ে কি কারণে বাধা পড়ে? এই বাধাটা কি, কি কারণে বাধা পড়ে বা বাধাটি কি? বাধাটা হলো একটা আওয়াজ, বাধাটা হলো একটা আওয়াজ। আওয়াজটা হলো টক টক করে টোকা পড়ার মতো শব্দ। হ্যাঁ বলো, আবার একবার বলো। প্রশ্নটা হচ্ছে কম্বলখানার বয়স হিসাব করতে গিয়ে কি বাধা পড়ে, বাধাটি কি? শর্টে লিখে রাখো, বাধাটি কি, বাধাটি কি, বাধাটা কি বা কি বাধা পড়লো? বাধাটা হলো হঠাৎ হঠাৎ টক টক করে শব্দ হলো। আচ্ছা শব্দটা হয়েছিল কোথায়, কোথায় হয়েছিল শব্দটা? দরজায়, দরজায় হয়েছিল। দরজাটা টিন দিয়েছিল, টিন দিয়ে তৈরি দরজা, টিনের দরজা। টিনের দরজাতে টিনটা ফাটা ছিল একটা অংশ, তো ফাটা টিনের দরজা, তার উপরে আওয়াজ হয়েছিল। টকটক করে টোকা পড়ার মতো শব্দ কানে এলো। দরজাতে টোকা পড়ার শব্দ, দরজাতে আওয়াজ হওয়ার শব্দ। কিন্তু সৌখীর মা তো অন্যমনস্ক ছিল, তাই অন্যমনস্ক ছিল বলেই অন্যমনস্ক অবস্থায় ঠিক বুঝতে পারেনি দরজাতে টোকা মারার আওয়াজ। হঠাৎ করে অন্যমনস্ক অবস্থায় টোকা পড়লো, কিন্তু আওয়াজটা হলো তার মনে হলো টিকটিকির ডাক বোধ হয়, টিকটিকির ডাক বোধ হয়। টিকটিকি ডাকলো, টিকটিকির ডাক ব্র্যাকেটে রাখো। টিকটিকির ডাক ব্র্যাকেটে, টিকটিকির ডাক বোধ হয়। হাতি পাঁকে পড়লে ব্যাঙেও লাথি মারে, এই লাইনটা দাগ দাও।
হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে, এটা একটা প্রবাদ। হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে, তার মানে এর অর্থ হলো, আক্ষরিক অর্থ কি না, একটা হাতি, বিশাল দেহের একটা হাতি, যে হাতির বিরাট শক্তি, যে হাতি কাউকে পরোয়া করে না, সেই হাতি যখন পাকে পড়ে যায়, তো পাকে পড়া মানে তো ওঠার চেষ্টা করলে আরও পাকে গেঁথে যাবে, আরও পাকে দেবে যাবে, এটাই স্বাভাবিক। তো হাতি পাকে পড়লে পাকে যে ব্যাঙ থাকে, সে ব্যাঙও সুযোগের সদ্ব্যবহার করে, ব্যাঙও লাথি মেরে চলে যায়। তার মানে এটার অর্থ কি না, হাতি অর্থে দাপুটে লোক, রীতিমতো ক্ষমতা আছে, দাপট আছে। তো দাপট আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, বেশ অভিজাত সম্ভ্রান্ত এমন লোক, গণ্যমান্য ব্যক্তি, বিশিষ্ট সমাজের এমন, সেই হচ্ছে হাতির সঙ্গে তুলনীয়। তাহলে এককালে যে ব্যক্তি রীতিমতো দাপট দেখিয়েছে, সম্মান পেয়েছে, সে যখন পাকে পড়ে মানে পড়ে, তখন তার থেকে অতি সামান্য, অতি তুচ্ছ তাকে কী করে না, অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে এবং সুযোগ বুঝে তাকে ছোট করে, নিচু করে, অপমান করতে দ্বিধা করে না। তার মানে এখানে বলো হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে, তাহলে এখানে হাতির সঙ্গে কাকে তুলনা করা হয়েছে আর ব্যাঙের সঙ্গে কাকে তুলনা করা হয়েছে? এখানে হাতি ঠিক, এখানে হচ্ছে হাতি, হাতির সঙ্গে তুলনা করা হয়েছে সৌখীর মাকে, আর ব্যাঙের সঙ্গে তুলনা করা হয়েছে টিকটিকিকে। তাহলে এখন সৌখীর মা পাকে পড়েছে, মানে সৌখীর মা অসহায়, কারণ ছেলে এখন জেলে, নাতি নেই, বৌমা নেই, একেবারে একা, একজন বৃদ্ধা, রীতিমতো অসহায়, অভাব দারিদ্র্যের সঙ্গে যুদ্ধছে, মানে যুদ্ধ করছে, লড়াই করছে, তো অসহায় মহিলা। তাহলে তার অসহায়তা নিয়ে অতি সামান্য, অতি তুচ্ছ সেই টিকটিকিও পর্যন্ত তার সঙ্গে খুনসুরি করছে, হ্যাঁ, তার সঙ্গে ব্যঙ্গ করছে তাকে, কারণ টিকটিকিটা খুব সুখে আছে, ফ্যামিলি নিয়ে, হ্যাঁ, ফ্যামিলি নিয়ে, বউ বাচ্চা নিয়ে খুব সুখে আছে, আর এখন সৌখীর মায়ের অভাব দারিদ্র্য অসহায়তা দেখে বিদ্রুপ করছে। আচ্ছা, টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখাবার জন্য, হ্যাঁ, মজা দেখবার জন্য খুনসুরি আরম্ভ করেছে আমার সঙ্গে। দাঁড়া, করে নে, তোদের সময় এখন, করে নে, তোরা মজা করছিস তো, তোদের সময় করে নে, কিন্তু খুব বেশি দিন সেই সময় আর থাকবে না রে, টিকটিকির বাচ্চা, থাকবে না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমার ছেলে বাড়ি ফিরে আসবে। কত তাড়াতাড়ি? বছর খানেকের মধ্যে, বছর খানেকের মধ্যে আমার ছেলেকে আসতে দে একবার। হ্যাঁ, তারপরে কি করবে? ধরে ধরে ঠুকবে, এক একটা টিকটিকে ধরে ধরে ঠুকবে আমার ছেলে। হ্যাঁ, তার সাথে তো নাতিও চলে আসবে না, সৌখী যদি আসে তাহলে নাতি আর বৌমাকে তো নিয়ে চলে আসবে, তাহলে নাতিকে বলে দেবো, এই সব টিকটিকির বাচ্চাগুলোকে ধরে ধরে ঠুক, পুরো ধরে ধরে ঠুকবে। মজা পেয়েছিস না? আমি একা অসহায়, তাই তোরা আমার সঙ্গে মজা করছিস, খুনসুটি করছিস, টিকটিক, বুড়ি কেমন আছিস? টক টক করে আবার দরজায় দুটো টোকা পড়লো, আবার দুটো, তার মানে টক টক করে এতক্ষণে ক টাকা পড়লো? ক টাকা? 2 টাকার শব্দ থেমে থেমে দুবার হলো, টক টক করে 2 টাকা পড়লো। না, তাহলে টিকটিকি না তো, এখন তো অন্যমনস্ক নেই, তাই এখন বুঝতে পেরেছে। আগেরটা ছিল মনে হচ্ছিল তার টিকটিকির শব্দ, কিন্তু না, এখন তো বোঝাই গেল টিকটিকি ডাকটানো আওয়াজটা কেমন যেন খনখনে আওয়াজ, খনখনে। আসলে দরজাটা টিনের ছিল, টিনের দরজা আবার ফাটাও ছিল, তো ফাটা টিনের দরজার উপরে যদি আওয়াজ হয় তাহলে একটা খনখনে আওয়াজ হয়, তাহলে আওয়াজটা খনখনে, খনখনে ব্র্যাকেটে রাখ, আওয়াজটা খনখনে, এই অংশটাকে ব্র্যাকেটে রাখো। তো আওয়াজটা খনখনে, খনখনে কারণ টিনের কপাটের উপরে টোকা মারার শব্দ, টিনের কপাটের উপরে টোকা, টিনের কপাট, দরজার কপাটটা, পাল্লাটা টিনের, ব্র্যাকেটে রাখো, টিনের কপাট। তাহলে টিনের কপাটের উপরে টোকা মারার শব্দ। বুড়ি উঠে বসে, বুড়ি উঠে বসেছে, টোকা মারার শব্দ কেন?
কি ব্যাপার, হঠাৎ করে টোকা পড়ছে কেন দরজায়? এরকম তো টোকা অনেক দিন পড়েনি। কত বছর পড়েনি দরজায় টোকা? 3 বছর পরে। 3 বছর পড়েনি। ঘর গরম রাখার জন্য সে আগুন করেছিল মেঝেতে, ওই পুরনো কম্বলে তার চলছিল না, তাই ঘরটা যাতে গরম থাকে শীতের রাতে, তাই ঘরের ভেতরে এক জায়গায় আগুন করেছিল, কিন্তু সেই আগুনটা নিভে গেছে। সেটা কখন নিভে গিয়েছে? কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। ঘরে যে অন্ধকার ছিল, ধোঁয়াতে ঘরের অন্ধকার আরও জমাট হয়ে গেছে, আরও ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। ভাবছি এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলোর মনে পড়েছে সৌখীর মায়ের কথা? সৌখীর মায়ের কথা কি এতদিন পরে মনে পড়েছে? এতদিন পরে কি ওই দলের হতভাগাগুলো, ওই ছেলেগুলোর বিবেক জেগে উঠেছে, চেতনা জেগে উঠেছে? বিবেকের দংশন অনুভব করেছে তারা? ভাবছে, সৌখীর মায়ের ভাবনায় ধরা পড়েছে। আবার দরজায় দুটো টোকা বলল। তাহলে দু টোকার শব্দ থেমে থেমে কবার হলো? 3 বার। আর সন্দেহ নেই, দরজায় টোকা পড়েছে পরিষ্কার। আগেরটা টিকটিকির ডাক ছিল না, বুঝে গেছে। পরেরও দু টোকার শব্দ থেমে থেমে 2 বার হয়েছে, তার মানে মোট 3 বার হয়েছে। তাহলে আর সন্দেহ নেই। তাহলে বলো কি সন্দেহ নেই? যে দলের লোক টাকা দিতে এসেছে। ডাক দাও, আর সন্দেহ নেইতে, ডাক দাও। প্রশ্ন লেখো, কার কি সন্দেহ ছিল না? তাহলে সৌখীর মায়ের সন্দেহ ছিল না যে দলের লোক টাকা দিতে এসেছে, তার কারণ দরজায় থেমে থেমে 2 টোকার শব্দ 3 বার হয়েছে। আর 3 বার হলেই তো দলের লোক টাকা দিতে আসে। তাহলে দলের লোক টাকা দিতে এসেছে। অনেক দিনের অনভ্যাসের পর, 3 বছর অনভ্যাস, 3 বছর দরজায় টোকা পড়েনি, 3 বছর দরজায় টোকা পড়ার শব্দ শোনেনি। তাহলে অনেক দিনের অনভ্যাসের পরে হঠাৎ করে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে কি হয়? একটা হঠাৎ করে এই ঘটনায় মানুষের বুকটা ধড়াস করে ওঠে, কেমন একটা গা ছমছম করে উঠতে পারে, গা কাঁটা দিয়ে উঠতে পারে, কেমন একটা উত্তেজনা অনুভব হতে পারে। তাহলে অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। এই সামান্য ব্যাপারটা, দাগ দাও। অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনে একটু উত্তেজনা এনেছে। এই লাইনটা পুরোটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, সামান্য ব্যাপারটি কি? তাহলে সামান্য ব্যাপারটা হলো দরজায় টোকা পড়ার শব্দ। আগে 3 বছর ধরে যদি একটানা ঠিকঠাক টোকা পড়তো মাসে মাসে, তাহলে বুড়ির আজকের মনের মধ্যে ওইরকম উত্তেজনা তৈরি হতো না। কিন্তু অনেক দিনের গ্যাপ দিয়ে, অনেক দিনের ব্যবধানে, অন্নভাসের পর যেহেতু হয়েছে, তাই দরজায় টোকা পড়ার আওয়াজটা তার বুকের ভেতরে একটা উত্তেজনা এনে দিয়েছে। তবু বলা যায় না, সৌখীর মা ভাবছে, তবু বলা যায় না, কে না কে বলা যায় না। হ্যাঁ, কে না কে হয়তো দলের লোকের ওই টোকা মারার আওয়াজটা হয়তো কোনো না কোনোভাবে জেনে গেছে, এরকমভাবে এসে তার সঙ্গে হয়তো বদমাইশি করা শুরু করেছে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো, একটু অপেক্ষা করছে, একটু ব্যাপারটা বুঝে দেখার চেষ্টা করছে, যে দরজার মাঝে যে ফাটল রয়েছে, দরজাটা ফেটে রয়েছে, দরজার ওই কপাটের ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করছে, কাউকে দেখতে পায় কি না। হ্যাঁ, লোকটাকে দেখার চেষ্টা করছে। বন্ধ দরজা, বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরে লোকটাকে দেখার চেষ্টা করছে, যে লোকটা চেনা কি না, না অচেনা কেউ, দেখার চেষ্টা করছে। ওদিকে বাইরে যে লোকটা দাঁড়িয়েছিল, সেই লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। সেও কপাটের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে। বলো তো, কপাটের ফাঁক দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে, কি দেখার চেষ্টা করছে? ছেলে বউকে, ভেতরে কেউ জেগে আছে কি না। কারণ দরজায় টোকা দিচ্ছে, টোকা দেওয়ার সাথে সাথে তো দরজা খোলেনি, তার মানে ও বাইরে দাঁড়িয়ে থেকে আর ধৈর্য রাখতে পারছে না। ও দরজার ভেতর দিয়ে দরজার ওই ফাটলের ভেতর দিয়ে দেখার চেষ্টা করছে। আর এদিক থেকে সৌখীর মাও দেখার চেষ্টা করছে। মা ছেলের চোখাচোখি হবে না, কারণ অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, বাইরেও ঘুটঘুটে অন্ধকার, আর ঘরের ভেতরে তো ঘুটঘুটে অন্ধকার, কারণ এমনিতে অন্ধকার ছিল, তারপরে আগুন তো নিভে গিয়ে, হ্যাঁ, ধোঁয়াটা ঘরটাকে অন্ধকার করে দিয়েছে। আরও কিছুই দেখা যায় না।
কেন কিছু দেখা যাচ্ছে না? ঘরের অবস্থাও লিখতে হবে, বাইরের অবস্থাও লিখতে হবে। কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে, বিড়ির গন্ধ। বিড়িকে ব্যাগে রাখ। তাহলে কে বিড়ি খাচ্ছে? সৌখী না সৌখীর ছেলে? সরি, সৌখীর মা। কে বিড়ি খাচ্ছে? মা খাচ্ছে না ছেলে খাচ্ছে? ছেলে খাচ্ছে। এর আগের দিনে আলোচনা করে দিয়েছি কেন বিড়ি খাচ্ছে। বিড়ি খাওয়াকে নিয়ে আমরা অনেক এক্সপেরিমেন্ট করে নিয়েছি। হ্যাঁ, তাহলে সৌখীর মা না, ছেলে। ছেলে বিড়ি খাচ্ছে, সেই বিড়ির গন্ধ, আর বিড়ির গন্ধ তো উগ্র হয়। হ্যাঁ, সেই বিড়ির গন্ধ নাকে আসছে, সৌখীর মায়ের নাকে আসছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, বিড়ির গন্ধ আসছে নাকে, কিছুই শুনতে পাচ্ছে না, কিছুই দেখতে পাচ্ছে না। আবার দরজায় টোকা পড়লো, আবার দরজায় টোকা পড়লো। দুটো কার শব্দ আরেকবার পড়লো। তাহলে টোটাল কবার পড়লো? মোট কবার পড়লো? 4 বার পড়ে গেছে। তাহলে 4 বার যদি পড়ে তাহলে কার আসার কথা? সৌখীর আসার কথা। এবার একেবারে কানের কাছে, এবার একেবারে কানের কাছে, কারণ দরজার পাশেই তো দাঁড়িয়েছিল না, দরজার পাশে দাঁড়িয়েছিল, সামনেই দাঁড়িয়েছিল, একবারে কানের কাছে দরজার। এ টোকা পড়বার কথাই ছিল না। ডাক দাও। এ টোকা পড়বার কথা ছিল না, এ টোকা পড়বার কথা ছিল না। ডাক দাও। প্রশ্ন লেখো, কোন টোকা, কোন টোকা পড়বার কেন কথা ছিল না? কোন টোকা পড়বার কেন কথা ছিল না? তাহলে কোন টোকা না? 2 টোকার শব্দ 4 বার, 2 টোকার শব্দ 4 বার, মানে 3 বারের পর যে আর একবার হলো সেই আর একবার টোকা। 3 বারের পরে আর একবার পড়ার কথাই ছিল না। বলো কেন কথা ছিল না? কারণ সৌখীর এখনো জেল থেকে ছাড়া পেতে বছর রাইট। ছিল, তার এই কথা। তাহলে জেল থেকে ছাড়া পেতে এখনো 1 বছর বাকি আছে। তাহলে সৌখীর তো আসার কোনো প্রশ্নই নেই, তাই এই টোকা পড়বার কথাই ছিল না। অবাক কাণ্ড, অবাক কাণ্ডতে দাগ দাও। প্রশ্ন লেখো, কোনটি অবাক কাণ্ড বা অবাক কাণ্ডটি কি? না 2 টোকার শব্দ থেমে থেমে 4 বার হওয়া, 3 বারের পরে আরও একবার যে টোকা পড়াটা, এটাই অবাক কাণ্ড। এটা হওয়ার কথা ছিল না, কারণ সৌখীর এখনও জেল থেকে 1 বছর ফিরতে বাকি আছে। তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি, সৌখীর তো আসার কথাই নয়। আবার দলের লোক যদি টাকা দিতে আসে তাহলে তো 2 টোকার শব্দ থেমে থেমে 3 বার দেবে, তার মানে দলের লোক টাকা দিতে আসেনি। পুলিশের লোক টোক নয় তো, পুলিশের লোক টোক হতে পারে, হতে পারে হয়তো কোনো না কোনোভাবে জেনেছে এরকম দরজায় টোকা দিলে দরজা খোলে, কিন্তু পুলিশের লোক হয়তো ঠিকমতো বোঝেইনি কতবার ঠিকমতো দরজায় টোকা দিতে হয়। টোকা মারমার নিয়ম কানুনগুলো হয়তো ভালো জানেই না, ভুলভাল টোকা মেরে দিয়েছে। সৌখীর ছাড়া পাবার তো এখনও বহু দেরি, এখনও বহু দেরি বলেছে, কিন্তু 1 বছর দেরি। তাহলে নিশ্চয়ই পুলিশের লোক। দাগ দাও, নিশ্চয়ই পুলিশের লোক। সৌখীর মায়ের কেন মনে হয়েছিল পুলিশের লোক? প্রশ্ন এটা, প্রশ্ন লেখো, কেন মনে হয়েছিল পুলিশের লোক? তবে তুমি যেই হও না কেন, যেই হও, তুমি যেই হও, হ্যাঁ, যদি টাকা দিতে আসো তাহলে নিশ্চয়ই নিয়ে নেব, কারণ অভাব আর সহ্য হয় না। টাকা দিতে এলে নিশ্চয়ই নিয়ে নেব, তারপর অন্য কথা, তারপর দেখা যাবে। টাকা যদি দিতে আসো আগে নিয়ে নেব, তারপরে বাকি কথা হবে। তবে কথা বলতে হবে সাবধানে। পুলিশের লোকটোক যদি হয় তাহলে সাবধানে কথা বলতে হবে। কেন? দলের কারো নাম ধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজান্তে। পুলিশের লোক বিশ্বাস করা যায় না, এ কথা ও কথা বলে পুলিশের লোকেরা এইভাবে তো একবারে পেট থেকে কথা বের করে নেয়। তাই খুব সাবধানে, ধীরে সুস্থে, ভেবে চিন্তে কথা বলতে হবে। অজান্তে দলের লোকের নাম ডাম যেন মুখ থেকে না বেরিয়ে যায়। আমাদের মনে হতে পারে সৌখী জেলে চলে গেছে, সৌখীর পরিবারের সঙ্গে দলের লোক তো বিশ্বাসঘাতকতা করেছে, 3 বছর ধরে টাকা দিচ্ছে না। তাহলে সৌখীর মা যদি চাইতো তাহলে দলের লোকের নাম ধাম তো বলে দিতেই পারতো, কিন্তু কেন বলছে না? কেন বলছে না? কেন সাবধানে বলতে হবে? কেন বলতে চাইছে না? হ্যাঁ, কারণ ডাকাত সর্দারের মা বলে কথা। আর ডাকাত সর্দার, ডাকাত দলের একটা আদর্শ আছে। ডাকাত সর্দারেরা তার বাবা মানে সৌখীর বাবা সৌখী একটা আদর্শ মেনে চলে, একটা নীতি মেনে চলে, আর সেই আদর্শ সেই নীতিকে মেনে চলছে তার মাও। অন্যরা বিশ্বাসঘাতকতা করলে কি হবে?
আমি কেন বিশ্বাসঘাতকতা করব? অন্যরা আমাকে ঠকালে কী হবে? আমি কেন ঠকাবো? অন্যরা আমার ক্ষতি করলে কী হবে? আমি কেন ক্ষতি করব? আমার তো একটা নিজস্ব আদর্শ আছে, আমার তো বিবেক আছে, আমার তো মনুষ্যত্ব আছে, আমার তো নিজের একটা নীতি আছে, সেই নীতি থেকে আমি কেন সরবো? তাহলে আমার সঙ্গে তো অন্যের কোনো পার্থক্য থাকলো না। তাহলে সৌখীর মা ভাবছে যে দলের লোকের নামধাম যাতে মুখ থেকে অজান্তে বেরিয়ে না পড়ে, তার জন্য খুব সাবধানে কথা বলতে হবে। হঠাৎ মনে পড়লো, দাগ দাও, হঠাৎ মনে পড়লো তে, হঠাৎ মনে পড়লো তে দাগ দাও, প্রশ্ন লেখো। হঠাৎ কার কি মনে পড়লো? কার কি মনে পড়লো? তো সৌখীর মায়ের মনে পড়ল যে দরজা খোলার আগে সৌখী কিন্তু বলে দিয়েছিল। কি বলেছিল? সৌখী বলেছিল যে হ্যাঁ, 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর দরজা খুলতে বলেছিল। হুড়কো খুলবার আগে, হুড়কো, হুড়কো জানো? হুড়কো, হুড়কো জানো? ছিটকিনি না, ছিটকিনি তো একটু আলাদা। দরজার হুড়কো দেখবে অনেকের বাড়িতে দরজাতে দেখবে এরকম একটা মোটা কাঠের টুকরো, মোটা মোটা একটা কাঠের লম্বা টুকরো, ওই মোটা কাঠের টুকরোটা এইভাবে আটকানো থাকে দরজাতে, পুরো আটকে দেয় দরজাটাকে, ওটা হুড়কা বা হুড়কো বলে। আগল অর্গল হুড়কো, মোটা কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাসা ডাসা, কাঠের ডাসা, এর মোটা টুকরো, হুড়কো বলে। তাহলে এই হুড়কো খোলার আগে 10 বার নিঃশ্বাস ফেলার কথা বলেছিল। 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করতে বলেছিল। কিন্তু মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছেই না, তো গুনবে কি? মানসিক উত্তেজনা, হ্যাঁ, ওই যে 3 বছরের অনভ্যাসের পর হঠাৎ করে দরজায় টোকা পড়ছে, তাই মানসিক উত্তেজনায় বুকটা তো ধড়াস ধড়াস করছে, মানসিক উত্তেজনায় বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে, তার নিঃশ্বাসের যে আওয়াজটা সেটাই বুঝতে পারছে না, নিঃশ্বাসের যে অনুভবটা সেটাই করতে পারছে না, বুকের মধ্যে ধড়াস ধড়াস করছে। তাও ছেলে বলেছিল অপেক্ষা করতে 10 বার নিঃশ্বাস ফেলতে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। তাড়াতাড়ি নিঃশ্বাস ফেলতে কিন্তু বলেনি, স্বাভাবিক নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করতে বলেছিল। কিন্তু এখন তো তার উত্তেজনাতে কি করবে বুঝতেই পারছে না, তাই তাড়াতাড়ি শুধু ছেলের কথা মনে করে তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। 10 বার নিঃশ্বাস ফেলাকে ব্র্যাকেটে রাখো। তারপরে দরজা খুললো, দরজা খুলেই জিজ্ঞেস করছে কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে ওঠে। ডাকাতের মায়ের গাও কাঁটা দিয়ে উঠেছে। এটা আমি আগের দিন ব্যাখ্যা করেছিলাম যে ডাকাতের মা আমাদের কাছে মনে হতে পারে ডাকাত সর্দার, ডাকাত সর্দারের মা, তার মানে তাদের ভয় ভ্রান্তি, ভয় ভীতি কিছু থাকার কথাই নয়, এটা ভুল। তারাও মানুষ, মানুষ তো ভয় পায়। সে হতে পারে ডাকাত সর্দারের মা, সেও কিন্তু মানুষ, আর সেই চোখে যদি আমরা দেখি তাকে তাহলে তার ভয় পাওয়াটা স্বাভাবিক। তাই ডাকাত সর্দারের মা হয়েও সামনে লম্বা চওড়া লোককে দেখে ভয় পেয়ে গেছে, গা ছমছম করে উঠেছে। ওদিক থেকে লোকটা বলছে ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার, ঢুকি কী করে? যেই বলা সৌখীর গলা, যেই বলা সৌখীর গলা, সৌখীর গলা তো চেনে, মা তো সন্তানের, মা তো ছেলের গলা চিনবেই। ছেলের গলা চিনতে পেরেই একেবারে হতবাক, অবাক। কে? সৌখী? ও মা তুই? আমি ভাবি কে না কে, কে না কে ভাবছি, তুই তুই এলি হঠাৎ করে? তুই, আমি তো আশাই করিনি, তুই কি করে আসবি? বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এতদিন পরে মা ছেলেকে দেখতে পেয়েছে, হঠাৎ অপ্রত্যাশিত সামনে দেখতে পেয়েছে, কোনো প্রত্যাশা করেনি। তাহলে হঠাৎ করে অপ্রত্যাশিত যে আনন্দ, সেই আনন্দের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। সেই যে ক্লাস 10-এ জ্ঞান চক্ষু গল্পে ছিল, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, ছিল মনে পড়ে? হ্যাঁ স্যার। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কি আনন্দের উত্তেজনা, আনন্দের অনুভূতিতে। এখানেও তাই, মায়ের বুকের রক্ত যেন ছলকে উঠেছে, মা ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। দাগ দাও, দাগ দাও। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। প্রশ্ন লেখো, ছেলে বুড়ো হয়ে যে একই রকম থেকে গেল, কি কারণে মায়ের মনে হয়েছিল?
ছেলে বুড়ো হয়ে যে একই রকম থেকে গেল, মায়ের কি কারণে মনে হয়েছিল? মায়ের কি কারণে মনে হয়েছিল? মায়ের মনে হয়েছিল ছেলে সেই আগের মতো দরজায় টোকা দিয়ে দিয়ে মায়ের সঙ্গে কি করছে? খুনসুটি করছে, মায়ের সঙ্গে খুনসুটি করছে, মজা করছে। হ্যাঁ, ছেলে যত বড় হোক না কেন, যদি মায়ের কাছে গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে একটু আদুরে গলায় মাকে বলে, উফ, মা যে কি আনন্দ পায়, কি খুশি হয়। মা বলে, উফ, ছেলে আমার আগের মতোই আছে, কাজ ছাড়া হয়নি, ছেলে আমার ছোট্টটি আছে। বিয়ে করার পরেও যদি করে তাহলে মা যে কি খুশি হয়, বউ এসে ছেলেকে পর করতে পারেনি, ছেলে আমার ছেলেটি আছে। যাই হোক, এ ছেলে বুড়ো হয়ে সেই একই রকম থেকে গেল, জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে। তো জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, তার মানে কি কোনো লজ্জার কাজ করেছে? তাদের পরিবারের, তাদের চোখে, তাদের পরিবারের, তাদের সমাজের চোখে তাদের পরিবারের ক্ষেত্রে এটা কোনো লজ্জা, এটা লজ্জার নয়। হ্যাঁ, ডাকাতি করাটা তার স্বামী পুত্রের হকের পেশা, এটা তো মরদের কাজ, মর্দের কাজ। ফলে ডাকাতি করে জেল থেকে ফিরেছে, কোনো লজ্জার কাজ করে ফিরছে না, রীতিমতো গর্বের কাজ করে ফুটছে। তা গর্বের কাজ করে যদি ফেরে তাহলে রীতিমতো বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকবে। তাহলে জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে, বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারতো, সবাইকে জানান দিয়ে ঢুকতে পারতো। কিন্তু কেন জানান দিয়ে ফিরছে না? তার কারণ হচ্ছে দরজায় টোকা দিয়ে দিয়ে মায়ের সঙ্গে খুনসুরি হচ্ছিল। এই কারণেই তো করছে, মা এটাই ভাবছে। কিন্তু মা যাই ভাবুক, ছেলে কি মায়ের সঙ্গে খুনসুরি করার জন্য চুপিসারে ফিরেছিল নাকি? হ্যাঁ, কি মনে হয়? হ্যাঁ, নিজের ছেলের জন্য চুপিসারে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবে। তার ছেলে কেমনভাবে কথা বলে, তার ছেলে কেমনভাবে দুরন্তপনা করে, হ্যাঁ, কতখানি ডান পিটে হয়েছে, ছেলেটা কতটা শান্ত না কতটা দুরন্ত, এগুলো শুনবে। এই জন্য চুপটি করে দাঁড়িয়েছিল, চুপটি করে এসেছিল। তারপরে হঠাৎ সামনে দাঁড়িয়ে পড়বে, আমি তোর বাবা এসেছি, সারপ্রাইজ। কিন্তু দরজায় টোকা মেরে মেরে মায়ের সঙ্গে খুনসুরি হচ্ছিল। মা ভেবেছে মায়ের সঙ্গে খুনসুরি করার জন্য ছেলে চুপিসারে এসেছে, পাড়া জাগিয়ে বুক ফুলিয়ে ঢুকতে পারতো, কিন্তু তা করেনি। তাহলে মায়ের কথা ভেবে, মায়ের জন্য ছেলে এসেছে এত বয়সেও চুপিসারে দরজায় টোকা দিয়ে দিয়ে মায়ের সঙ্গে খুনসুরি করার জন্য, এটা যে মায়ের কাছে কতখানি আনন্দের, এই আনন্দ তার রাখবার জায়গা নেই। দাগ দাও লাইনটা, এই আনন্দ তার রাখবার জায়গা নেই। এই লাইনটা দাগ দিয়ে প্রশ্ন লেখো, কার কাছে কোনটি আনন্দের, কি আনন্দের কথা বলা হয়েছে, কোনটি আনন্দের কথা বলা হয়েছে? তাহলে মায়ের কাছে এটাই আনন্দের যে ছেলে চুপিসারে এসে দরজায় টোকা দিয়ে দিয়ে মায়ের সঙ্গে খুনসুরি করছে, এটা মায়ের কাছে আনন্দের। তাহলে প্রশ্নটা হচ্ছে কোনটি মায়ের কাছে আনন্দের। এই পর্যন্ত আজকে থাকবে। যতটা আমি আলোচনা করলাম তার প্রশ্নগুলো আশা করি সবাই লিখে নিতে পেরেছো। হ্যাঁ স্যার। আর যতটা আলোচনা করলাম তার লাইন ধরে ব্যাখ্যাতে আমার মনে হয় না কারোর বুঝতে আর কোনো অসুবিধা আছে? নেই। ওকে, তাহলে বাকিটা আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে। আজকের এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, টাটা।